আচ্ছা, আজকে যে টপিক আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে থার্মোডাইনামিকের একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হলো এনট্রপি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই যত থার্মোডাইনামিকের বেসিক থার্মোডাইনামিক যা পড়ছিলাম সেটা লাস্ট টপিক আজকে। তো এনট্রপি সম্পর্কে তোমরা মনে হয় কিছু না কিছু জানো, অনেকে অনেক ধরনের আহ অনেক কিছু পড়েছে এই বিষয়ে। তো আমরা আসলে এনট্রপির কনসেপ্টটা শুধু দেখবো থার্মোডাইনামিকের জন্য আর কি, যে এখানে আসলে থার্মোডাইনামিকে তোমার এন্ট্রপি বলতে কি বোঝায়, এখানে এটা ইউজটা কি, এটা অ্যাপ্লিকেশনটা কি, ইঞ্জিনিয়ারিং আসপেক্টে এটা দেখবো। তো বাট ফিজিক্স এর মতো করে আসলে আমরা এখানে চিন্তা করবো না যে এন্ট্রপি কি, যেটা আমরা আগে করে আসছি। তো এখন যদি আমরা এখানে যাই একটু দেখি, কিছু পয়েন্ট আছে। যেমন প্রথমে আমরা যেটা বলতে চাচ্ছি যে এন্ট্রপি আমাদের কি কাজে লাগে, মানে এটা কি আসলে, দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই টু ইঞ্জিন ইজ নট ইম্পর্টেন্ট। প্রথম কথা যেটা আর কি, যে আমরা একটা হিট ইঞ্জিন বানালাম, এর আগে ক্লাসে দেখেছিলাম যে একটা হিট ইঞ্জিন বানালাম। সে ইঞ্জিন মনে করো কি করছে, সেটা হচ্ছে গিয়ে হিট থেকে ওয়ার্ক প্রডিউস করছে। তো সেখানে আসলে কোনটা ইম্পর্টেন্ট, আমি যত বেশি হিট দিব তত বেশি ভালো, সে তত বেশি ওয়ার্কে কনভার্ট হবে, মানে কনসেপ্টটা এরকম আর কি, যে আমি তাহলে প্রচুর হিট দিলাম তাই সেটা কনভার্ট হলো, তোমার ওয়ার্কে বেশি ভালো বেশি কনভার্ট হবে নাকি তোমার অন্য কিছুতে হবে। তো এখানে ফার্স্ট কথা হলো এটা, দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই টু ইঞ্জিন ইজ নট ইম্পর্টেন্ট বাট দ্য টেম্পারেচার অর এট হুইচ হিট সাপ্লাইড ইজ ইম্পর্টেন্ট। তো টেম্পারেচার এবং হিটের মধ্যে পার্থক্য তোমাদের তো মোটামুটি ক্লিয়ার আছে, যে মনে করো যে আমরা টেম্পারেচার হিটের সম্পর্কটা কি ছিল, আমরা বলতাম যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো মানে কি ছিল, যে টেম্পারেচার ডিফারেন্স ইনটু হলো গিয়ে ম্যাস ইনটু হলো গিয়ে তোমার তার হিট ক্যাপাসিটি। তো এটার সাথে যখন মাল্টিপ্লাই করতাম তখন আমরা পেতাম কি হিট কতটুকু পাচ্ছি, সেটা হিট সাপ্লাই কতটুকু সেটা পেতাম। তাহলে আমি যতটুকু হিট সাপ্লাই করলাম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে টেম্পারেচার ডিফারেন্স। মনে করো আমি হাই টেম্পারেচার ডিফারেন্স হলে তোমার মনে করো যেখান থেকে হিট সাপ্লাই হচ্ছে সেখান থেকে এবং সিঙ্ক যেটা আছে সেটা ডিফারেন্স হলো অনেক হাই, তখন আমি বলবো যে সেখানে ওয়ার্ক বেশি ভালো ট্রান্সফার হবে। আমি যত হিট দিচ্ছি তার উপর সেটা ডিপেন্ড করছে না। মনে করো সেটা কি হতে পারে, হিট তোমার অনেক বেশি হিট কোথায় থাকতে পারে, মনে করো তুমি আহ মনে করো এক মনে করো 1 গ্লাস পানি নিলা, সেই পানিতে টেম্পারেচার হলো যে তোমার 100 ডিগ্রি টেম্পারেচারে পানি আছে। আবার তুমি মনে করো 1 বালতি পানি নিলাম, সেখানে তোমার আছে 50 ডিগ্রি টেম্পারেচারে পানি আছে, বা সেখানে ম্যাস বেশি হওয়ার কারণে কি হচ্ছে, সেখানে হিট বেশি আছে, তো কিন্তু টেম্পারেচার অনেক কম। সো এখন সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে টেম্পারেচার এবং হিটের মধ্যে ডিফারেন্সটা এখানে, যদি তুমি হিট সাপ্লাই বেশি দেই তাহলে আসলে সেটা দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে কি টেম্পারেচার ডিফারেন্স। এই জন্য দেখবো যে পাওয়ার প্ল্যান্ট গুলো চেষ্টা করে যত বেশি তোমার হচ্ছে গিয়ে বয়লিং টেম্পারেচার তৈরি করা যায়, তখন হয় কি সেগুলাতে সুপার ক্রিটিক্যাল বলি আমরা, সুপার ক্রিটিক্যালে হয় কি তোমার এখানে ওয়ার্ক বেশি ট্রান্সফার হয়, সেটা ইফিসিয়েন্সি বেশি হয়। তো এই কনসেপ্ট গুলো চলে আসে, তো আমরা ওইগুলো দেখবো আস্তে আস্তে, গ্যাস সাইকেল, পাওয়ার সাইকেল এগুলো। নেক্সট পয়েন্টটা দেখি, the heat supplied at high temperature has a greater possibility of conversion into work than the heat supplied at lower temperature. এই যেটা বললাম সেটাই। এন্ট্রপি ইজ এ ফাংশন অফ কোয়ালিটি অফ হিট। এইখানে যে এন্ট্রপি চলে আসছে, এন্ট্রপি কি, এন্ট্রপি ইজ এ ফাংশন অফ কোয়ালিটি অফ হিট দ্যাট ইজ টেম্পারেচার which leads to the conversion of heat into work। অর্থাৎ এই যে তোমার চলে আসলো যে আমরা যে বলছি টেম্পারেচার হাই হলে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ক ট্রান্সফার বেশি হবে, তো সেখানে একটা ইন্টারমিডিয়েট কোয়ান্টিটি হচ্ছে গিয়ে এন্ট্রপি, মানে বললাম টেম্পারেচারের সাথে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ক রিলেশন, তার মধ্যে আরো একটা মাঝখানে নিয়ে আসলাম কি, সেটা হলো গিয়ে এন্ট্রপি নিয়ে আসা। এন্ট্রপিটাকে কি বলছি, এন্ট্রপি ইজ এ ফাংশন অফ কোয়ালিটি অফ হিট which leads the conversion of heat into work. The increase in entropy is small when heat is transferred at high temperature। এই দেখো আবার এখন বললো কি টেম্পারেচার সাথে এন্ট্রপি সম্পর্কটা কি, যে আমরা যখন হিট ট্রান্সফার করব হাই টেম্পারেচারে, হাইটা মনে করো তোমার 500 ডিগ্রি থেকে মনে করো আমি 30 ডিগ্রি ট্রান্সফার করছি, আরেকটা মনে করো তোমার 100 ডিগ্রি থেকে 30 ট্রান্সফার করছি। তো এই 500 ডিগ্রি ট্রান্সফারটাকে বলছি আমরা যে হাই টেম্পারেচার হিট ট্রান্সফার হচ্ছে, তখন আমরা বলবো যে এন্ট্রপি
ইনক্রিজ যেটা বা চেঞ্জ অফ এন্ট্রপি হচ্ছে গিয়ে স্মল। আর যখন তোমার হিট ট্রান্সফার হয় লোয়ার টেম্পারেচার থেকে, তখন এন্ট্রপি চেঞ্জটা অনেক লার্জ হয়। Therefore, maximum entropy there is so for maximum entropy there is minimum possibility of conversion of heat into work. অর্থাৎ যেখানে আমাদের এন্ট্রপি চেঞ্জ অনেক হাই হবে, সেখানে ওয়ার্ক কনভার্সনটা অনেক কম হবে, অর্থাৎ সিস্টেমের ইফিসিয়েন্সি অনেক খারাপ হবে হিট ইঞ্জিনটার। ফর মিনিমাম এন্ট্রপি দেয়ার ইজ ম্যাক্সিমাম পসিবিলিটি অফ কনভার্সন। তাহলে কি বলছে, মিনিমাম চেঞ্জ অফ এন্ট্রপি মিনস ম্যাক্সিমাম কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক। এটা অবশ্যই মনে রাখতে হবে যখন তুমি দেখবা, যখন অ্যানালাইসিস করবা, যখন দেখবা যে এন্ট্রপি চেঞ্জটা মিনিমাম হচ্ছে, সেটা আমাদের জন্য ভালো। সেটা কিসের জন্য ভালো? আমাদের হিট ইঞ্জিনটা তোমার ওয়ার্ক ট্রান্সফারটা বেশি করছে, এফিসিয়েন্সি হাই হওয়ার কথা। সো এখন এন্ট্রপিটা কি? এন্ট্রপি ইজ এ প্রপার্টি অফ রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস একটা প্রপার্টি, তোমরা কার্নো ইঞ্জিন কোড দেখাইছি কদিন আগে, সেখানে দেখছো। তো সে রিভার্সিবল প্রসেসের একটা প্রপার্টি হচ্ছে এন্ট্রপি। এটা হচ্ছে প্রপার্টি এন্ড ইজ এন অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি। মানে এটাকে এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট, এই কারণে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে এটা নিয়ে আসবো যে এটাকে বলা হচ্ছে আমরা এন্ট্রপি, which cannot be defined precisely. It may be understood by studying its uses in engineering processes. তো আমরা এটা দেখবো আজকে, যে কিছু কিছু প্রসেস দেখবো তার কিভাবে আমরা এন্ট্রপি ডিফাইন করলাম, কোথা থেকে এন্ট্রপিটা আসলো, কোন কনসেপ্টটা কি হবে, সেটা নিয়ে আসলে হচ্ছে কি আজকের ক্লাস। একটু বিরক্তিকর ক্লাস, সব ক্লাসই বিরক্তিকর, এটা আর একটু বিরক্তিকর হবে। আচ্ছা, এখন তো সেটা যাওয়ার জন্য আমরা প্রথমে আগে দেখবো যে ক্লসিয়াস থিওরামটা কি, কারণ এন্ট্রপির ব্যাখ্যাটা এখান থেকে আসে, যে ক্লসিয়াসই বের করে নিয়ে আসি এন্ট্রপি কাকে বলে। তো ক্লসিয়াস বলে গেছে যে এ রিভার্সিবল লাইন ক্যান বি রিপ্লেসড বাই টু রিভার্সিবল এডিয়াবেটিক লাইনস এন্ড এ রিভার্সিবল আইসোথার্মাল লাইন। কি বলছে? মনে করো 1 থেকে 2 যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা হচ্ছে গিয়ে একটা রিভার্সিবল প্রসেস। অর্থাৎ 1 থেকে 2 এ যেতে যে পরিমাণ এনার্জি লস হবে বা কনজাম্পশন হবে, এবং 2 থেকে 1 এ যেতে একই ঘটনাই ঘটবে। তোমার হচ্ছে গিয়ে আমাদের সেই প্রপার্টি গুলো ফিক্স থাকবে। তো আমরা সেটা বলছি 1 থেকে 2 এ যাবে, এবং সেটাকে আমরা রিপ্লেস করতে পারি তোমার হচ্ছে গিয়ে কি দিয়ে? দুইটা রিভার্সিবল এডিয়াবেটিক লাইন। রিভার্সিবল এডিয়াবেটিক লাইন কোনটা? 1A হচ্ছে এডিয়াবেটিক লাইন, আর তোমার হচ্ছে B2 হচ্ছে আরেকটা এডিয়াবেটিক লাইন, এবং মাঝখানে একটা আইসোথার্মাল লাইন আছে। তো আইসোথার্মাল লাইনের থেকে এডিয়াবেটিক লাইনটা স্টিপার। অনেক সময় তোমার আরো পড়ে আসে, প্রশ্নে বলি। স্টিপার হচ্ছে গিয়ে এডিয়াবেটিক। এডিয়াবেটিক হচ্ছে 1 থেকে A, A থেকে B, B থেকে 2, এটা হচ্ছে এডিয়াবেটিক। আর A থেকে B হচ্ছে শুধুমাত্র আইসোথার্মাল। অর্থাৎ 1 থেকে 2 যে লাইনটা আছে, এটাকে আমরা রিপ্লেস করতে পারবো তোমার হচ্ছে গিয়ে এই দুইটো এডিয়াবেটিক এবং একটা আইসোথার্মাল দিয়ে। তো এটা বলছে আর কি। তো এটা আসলে কেন বলছে, কি আসে, এখান থেকে তোমার এন্ট্রপির কনসেপ্টটা চলে আসে। তো কিভাবে আসে আসলে, এখন আমরা একটু ওই কি বলে, একটা স্লাইড শেয়ারটা বন্ধ করে তোমার একটু হোয়াইট বোর্ডে যাই আর কি। আচ্ছা, তো হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না মনে হয়। তো সেখানে প্রথমে আমরা কি বলছিলাম, যে এন্ট্রপি হচ্ছে গিয়ে আমাদের একটা টেম্পারেচারের কোয়ালিটি, মানে একটা তোমার হচ্ছে কোয়ালিটি অফ টেম্পারেচার ডিফাইন করে। এখন সেখান থেকে আমরা এখন চলে গেলাম যে এন্ট্রপিটাকে ডিফাইন করব আমরা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে। সেজন্য প্রথমে আমরা দেখছি কি, তোমার হচ্ছে ক্লজিয়াস থিওরাম। তো ক্লজিয়াস থিওরামটা কিরকম? আমরা প্রথমে কি বললাম, যে একটা যে কোনো একটা রিভার্সিবল প্রসেসকে আমরা কি করতে পারি, একটা দুইটা এডিয়াবেটিক লাইন, একটা এডিয়াবেটিক, একটা আইসোথার্মাল এবং আরেকটা এডিয়াবেটিক, এই দুটো লাইন দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এটা কিসে আঁকা হয়েছে? এটা হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে গিয়ে ভি, পিভি ডায়াগ্রামে করা হয়েছে। তো এখন
এখানে হচ্ছে যে প্রথমে আমরা যদি দেখি যে প্রথমে যে 1 to 2 প্রসেস, তো সেখানে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি জানি, জানি যে হচ্ছে গিয়ে হিট Q ইকুয়াল টু Q12, মানে 1 থেকে 2 এর মধ্যে এটা হচ্ছে ইকুয়ালস হচ্ছে গিয়ে ওয়ার্ক প্লাস আমার হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল ইউ। তো এখন আমরা জানি হচ্ছে কিউ হচ্ছে গিয়ে আমাদের পাথ ফাংশন, ডাব্লিউ হচ্ছে গিয়ে পাথ ফাংশন, আর এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র স্টেট ফাংশন। কেউ কি বলতে পারবা পাথ ফাংশন আর স্টেট ফাংশন কি? এনিবডি? যে প্রপার্টিটা হচ্ছে গিয়ে তোমার পাথ ডিপেন্ডেন্ট সেটাকে আমরা বলছি পাথ ফাংশন। যেমন হচ্ছে গিয়ে আমাদের এই যে 1 থেকে 2 তে যে তোমার হচ্ছে গিয়ে হিট চেঞ্জ হবে, সেটা যদি 1 থেকে এ তে হয় সেটা ডিফারেন্ট হবে। 1 থেকে এ ডিফারেন্ট, এ থেকে বি ডিফারেন্ট, বি থেকে 2 ডিফারেন্ট, অর্থাৎ এই ডিফারেন্ট পাথে আসলে ডিফারেন্ট হওয়ার কথা। তো এই জন্য বলছি পাথ ফাংশন। আর হচ্ছে স্টেট ফাংশন হচ্ছে গিয়ে আমাদের প্রসেসটা যাই হোক না কেন, সেটা যেই পথে হোক না কেন, অল টাইম টোটাল সেই প্রপার্টিটা চেঞ্জটা সেম থাকবে। তো আমাদের 1 থেকে 2 তে যখন যাচ্ছি আমরা, তখন হচ্ছে গিয়ে এই পথে যখন যাচ্ছি, তখন 1 থেকে 2 যখন যাচ্ছি তখন যে স্টেট চেঞ্জ হচ্ছে, এই তোমার ইন্টারনাল চেঞ্জ হচ্ছে, সেটা 1 থেকে এ, এ থেকে বি, বি থেকে 2 তে এভাবে গেলেও একই চেঞ্জ হবে। তো এটাকে বলছি আমরা এর জন্য স্টেট ফাংশন। তাহলে এটাকে আমরা লিখতে পারি, মনে করো u2 মাইনাস u1 চেঞ্জ যেটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন এটা গেল 1 থেকে 2 এর ব্যাপার। এরপরে যদি আমরা যাই তোমার হচ্ছে গিয়ে তারপরে পাথ কোনটা, সেটা হচ্ছে গিয়ে এই প্রসেসটার জন্য কি হবে, 1 থেকে এ, এ থেকে বি, বি থেকে 2, অর্থাৎ 1 থেকে এ, তারপর হলো এ থেকে বি, আর হলো গিয়ে বি থেকে 2। এই প্রসেসের জন্য কি হবে, আমরা যে টোটালটাকে চিন্তা করি, টোটাল কিউ 1 এ বি 2, এটা ইকুয়ালস হচ্ছে গিয়ে আমাদের টোটাল ওয়ার্ক 1 এ বি 2 প্লাস হলো গিয়ে আমাদের u2 মাইনাস u1, অর্থাৎ এটা কোনো চেঞ্জ হবে না, এটা সেম। এই u2 মাইনাস u1 সেম। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে হিসাবটা হচ্ছে, এখন এখান থেকে আমরা দেখতে হবে যে আলটিমেটলি কোথায় কি চেঞ্জ হচ্ছে। তো এটা যেহেতু রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেসে আমাদের হচ্ছে গিয়ে এটাও রিভার্সিবল প্রসেস, এটাও রিভার্সিবল প্রসেস। এখানে আসলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমাদের ওয়ার্ক চেঞ্জটা পাথ ফাংশন হলেও রিভার্সিবল প্রসেসের জন্য এটা আসলে সেম হয়। এই ক্ষেত্রে আসলে বলা যায় টোটাল যে ওয়ার্ক ডান যেটা হয়েছে এটা হচ্ছে গিয়ে সমান। অর্থাৎ আমরা বলতে পারি W12 equals W1 minus A B2, মাইনাস তো না, A1 A B2। তো সেই হিসাবে আমাদের ফাইনালি কি আসে, ফাইনালি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি তোমার হচ্ছে গিয়ে Q1 A B2, এটা হচ্ছে গিয়ে Q12 এর সমান। অর্থাৎ দেখ এই হিসাবে আমাদের রিভার্সিবল প্রসেসের জন্য আলটিমেটলি হিট চেঞ্জটাও সমান। এবং এই Q1 A মাইনাস A কি লেখা যেতে পারে, Q1 থেকে এর যে চেঞ্জটা প্লাস হচ্ছে গিয়ে কিউ এ মাইনাস বি প্লাস কিউ বি2, এই পাথ এটা হচ্ছে গিয়ে আমাদের Q12 এর সমান। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছো তো মনে হয়। তানজিম আছো, তানজিম রহমান? জি স্যার। তো এখন যে ফার্স্ট যে প্রথমে একটু বলবা, এই যে ফার্স্ট যে প্রসেসটা আছে এটা কি এডিয়াবেটিক, তাই না? 1 এ টু বি, 1 কিউ 1 থেকে এ 1, আর কিউ এ থেকে বিটা কি স্যার এ থেকে বি হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মাল। আবার বাকিটা হচ্ছে গিয়ে তোমার এটা এডিওয়েটিক। হচ্ছে এডিয়াবেটিক। তো এডিয়াবেটিক প্রসেসে তোমার কিউ এর ভ্যালু কত, কিউ চেঞ্জটা স্যার কিউ 0। চেঞ্জ হচ্ছে গিয়ে 0, রাইট, চেঞ্জ ইজ 0, এটা হচ্ছে গিয়ে 0 এডিয়াবেটিক ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি কি হচ্ছে, আমরা বলতে পারি যে টোটাল যে তোমার
হিট ট্রান্সফার বা হিট চেঞ্জ ট্রান্সফার হলো সেটা কিসের সময় কোন প্রসেসে হচ্ছে? আইসোথার্মাল প্রসেসে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? আমরা যখন কার্নো ইঞ্জিন ড্র করেছিলাম, কার্নো ইঞ্জিনের কথা মনে আছে? এরকম একটা কার্নো রিভার্সাল প্রসেস ড্র করেছিলাম, তখন ছিল তোমার আইসোথার্মাল প্রসেস ছিল কোনগুলো? এই লাইনটা ছিল, উপরের লাইনটা এবং নিচের লাইনটা, ভার্টিক্যাল লাইনটা। তো তখন আমরা দেখেছিলাম শুধুমাত্র আইসোথার্মাল প্রসেসে হিট ইনপুট হচ্ছে এবং হিট রিজেক্ট হচ্ছে। তো ব্যাপারটা এখানেও তাই, যে থার্মোডাইনামিক্স অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো আইসোথার্মাল এবং এডিয়াবেটিক এ নিয়ে যাওয়ার জন্য। তখন কি হবে? তাহলে আমাদের টোটাল হিট চেঞ্জটা দেখা যাবে যে ট্রান্সফারটা হচ্ছে আইসোথার্মালে চলে যাবে, তখন অ্যানালাইসিসটা অনেকটা ইজি হয়ে যায় আর কি, বা কনক্লুডিং এর দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে ক্লসিয়াস, ঠিক আছে, এটাই আর কি মনে আছে তোমাদের। তো ক্লসিয়াস থিওরামটা তাহলে আমরা কি বলছি? ক্লসিয়াস থিওরামে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার যে হোল প্রসেসটা, অর্থাৎ তোমার হচ্ছে যে কোনো রিভার্সাল প্রসেসকে দুইটা এডিয়াবেটিক এবং রিভার্স একটা হচ্ছে আইসোথার্মাল লাইন দিয়ে রিপ্লেস করা যায়, এবং ফাইনালি দেখা যাচ্ছে যে সেখানে আমাদের যে হিট ট্রান্সফারটা হচ্ছে সেটা শুধুমাত্র হচ্ছে কখন? আইসোথার্মালের জন্য হচ্ছে, আইসোথার্মাল প্রসেসে হিট ট্রান্সফারটা হচ্ছে। তাহলে এখন এইটা ইউজ করে আমরা চলে যাব একটা টোটাল রিভার্সিবল প্রসেসে। আমরা যদি মনে করো একটা রিভার্সিবল সিস্টেম ড্র করি, মনে করো একটা সাইক্লিক প্রসেস চিন্তা করি, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে মনে করো যে 1 থেকে শুরু হলো, শুরু হয়ে আবার এখানেই শেষ হলো, 1-এই শেষ হলো প্রসেসটা, সাইক্লিক প্রসেস বলছি। সেটাকে আমরা একটা সার্কেল দিয়ে একটা ইন্ডিকেট করি। মনে করো যেমন আগে আমরা যেমন কার্নো ইঞ্জিনটা দেখিয়েছিলাম, কার্নো ইঞ্জিনটা আমরা স্কোয়ার দিয়ে বলেছিলাম এটা একটা সাইক্লিক প্রসেস। এরকম একটা সাইক্লিক প্রসেস, আইডিয়াল সাইক্লিক প্রসেস আমরা ধরলাম যে হচ্ছে একটা সার্কেল টাইপের আইডিয়াল সাইক্লিক প্রসেস। তো সেখানেও আমরা এখানে হচ্ছে এটা পি এবং ভি তে ড্র করা। তো এখানে আমরা এই সাইক্লিক প্রসেসটাতে কি পরিমাণ হিট চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তার একটা আমরা অ্যানালাইসিস দিকে যাব। তো সেটা কি করা আছে? সেখানে আমরা দেখলাম যে এডিয়াবেটিক এবং হচ্ছে আইসোথার্মাল প্রসেস দিয়ে রিপ্লেস করা যায়। সেই কারণে আমরা কি করব? অনেকগুলো তোমার হচ্ছে কি এডিয়াবেটিক এবং আইসোথার্মাল প্রসেস নিব। আইসোথার্মাল প্রসেস গুলোকে একটা মানে লেস টিপার, এই কারণে আমরা অনেকটা প্যারালাল ধরি তাকে। এরকম অনেকগুলো আইসোথার্মাল একটা লাইন ড্র করলাম মনে করো। এরকম অনেকগুলো আইসোথার্মাল লাইন ড্র করে এটাকে ভাগ করলাম। ঠিক একইভাবে অনেকগুলো এডিয়াবেটিক লাইন ড্র করলাম, অনেকগুলো এডিয়াবেটিক লাইন ড্র করলাম। তাহলে এই যে আইসোথার্মাল এবং এডিয়াবেটিক লাইনগুলো ড্র করলাম, এর ফলে কি হলো? এই পুরো সাইক্লিক প্রসেসটা এখানে খেয়াল করে দেখো, বিভিন্ন রকমের ছোট 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 কিউবে ভাগ হয়ে গেল। কিউব তো না, তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গলে ভাগ হয়ে গেল। তো এটাকে আমরা বলছি এগুলো হচ্ছে একটা ছোট ছোট প্রসেস। তো এইখানে টোটাল যে চেঞ্জ গুলো হবে এই একটা, সেগুলো যদি আমরা সাম আপ করি তাহলে আমাদের পুরা এই সাইকেলটার আমরা একটা আইডিয়া পেয়ে যাবো এখানে কি ধরনের প্রপার্টি চেঞ্জ গুলো হচ্ছে। তো এরকম একটা মনে করো যে একটা পার্ট আমরা নিলাম, মনে করো এই একটা পার্ট নেই, মনে করো একটা সার্কেল নিলাম, সেটা একটা পার্ট নিলাম যে এইখান থেকে শুরু হলো এরকম, এরকম একটা পার্ট নিলাম, যেটাকে আমরা বললাম তোমার হচ্ছে গিয়ে, এটাকে বলছি আমরা এখানে 1 2 3 4। তাহলে এখন এটাকে প্রথম যে টেম্পারেচার, এই যে লাইনটা এখানে এটাকে আইসোথার্মাল লাইন, অর্থাৎ এখানে তোমার টেম্পারেচারটা ফিক্সড, নো চেঞ্জ, এটাকে আমরা দিলাম T1। এবং একই ভাবে এই লাইনটাকে আমরা বললাম হচ্ছে গিয়ে T2। তো এখন এই প্রসেসটার জন্য আমরা যখন যাব তখন এখানে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে ফর 1 2 3 4, 1 2 3 4 এর জন্য কি হচ্ছে? আমরা যখন অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলের একটা ভ্যালু আছে, আসলে তোমাদের অনেক কিছুই পুরোপুরি কভার করা হয় নাই। তো মনে করি অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলে আমরা যে পাই সেটা হচ্ছে গিয়ে যে 1 2 3 প্রসেসের জন্য এখানে যদি তোমার হচ্ছে গিয়ে Q1 হিট তোমার হচ্ছে ইনপুট করা হয় এবং এখান থেকে যদি Q2 বের হয়ে যায়, এই দুই দিকে প্রসেসে বের হবে, তাই না? এই দুইটা যেহেতু আইসোথার্মাল, 1 2 আইসোথার্মাল, 3 4 আইসোথার্মাল, বাকি হচ্ছে এডিয়াবেটিক প্রসেসে কিউ চেঞ্জ 0। তো আমরা বলবো যে এখানে Q1 যদি ইনজেক্ট হয় তাহলে তোমার হচ্ছে রিজেক্ট হবে Q2। এবং সেই ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলে বলতে পারি যে এই যে ডেল Q1 চেঞ্জটা
এবং তার করেসপন্ডিং টেম্পারেচার T1 এটা হচ্ছে তোমার del Q2 ডিভাইডেড বাই টেম্পারেচার স্কেল T2, অর্থাৎ এটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার স্কেলে এরকম একটা রেশিও আমরা ডিফাইন করতে পারি যদি তোমার হচ্ছে গিয়ে এটা সাইক্লিক প্রসেস হয়, একটা তোমার হচ্ছে গিয়ে ক্লোজ সিস্টেম হয় এবং সাইক্লিক প্রসেস হয়, তখন আমরা এই ভ্যালুটা পাই। তাহলে এখন সেখানে কি হচ্ছে del Q1 ইকুয়াল টু বাই T1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে del Q2 বাই T2। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি del Q1 বাই T1 মাইনাস del Q2 বাই T2 ইকুয়ালস 0। তো যেহেতু আমরা একটা সাইন কনভার্সনের দিকে যাব, তো এটা যদি হিট ইনজেক্ট হয়, এটা যদি হিট রিজেক্ট হয়, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট সাইন ক্যারি করে। অর্থাৎ এটা যদি প্লাস হয় Q1 তাহলে অবশ্যই Q2 হচ্ছে মাইনাস। সাইন কনভার্সনের অনুসারে আমরা ধরলাম যে রিজেকশনটা হচ্ছে গিয়ে মাইনাস, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলছি হচ্ছে গিয়ে তাহলে এই জায়গাটাকে প্লাস দিয়ে দিলাম। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে del Q1 বাই T1 প্লাস del Q2 বাই T2 ইকুয়াল টু 0। এটা আমরা সাইন কনভার্সন থেকে নিয়ে আসছি। তো সিমিলারলি যদি আমরা আরেকটা প্রসেস নেই, সেটা যদি তোমার মনে করো আরেকটা কিউব নিলাম এখান থেকে, ধরো এটা নিলাম, তো বের হয়ে গেল, সমস্যা নেই। এটা নিলাম, এটা দিলাম 5 6 7 8। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে ধরলাম T3, এটা হলো গিয়ে T4। তাহলে সেম প্রসেসে আমাদের হচ্ছে গিয়ে কি বলা যায়, এই তোমার 5 6 7 8 এর জন্য আমরা বলতে পারি ডেল, এখানে ছিল হচ্ছে গিয়ে ইনপুট ধরলাম Q3, তাহলে টেম্পারেচার T3 প্লাস হচ্ছে গিয়ে del Q4 বাই T4 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানটা তোমার হচ্ছে গিয়ে Q1 ইনজেক্ট হচ্ছিল Q3, আর এখান থেকে রিজেক্ট হচ্ছিল Q4 সেই হিসেবে। তাহলে এখন আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি যে আমরা এখন সব কটা কিউবের জন্য তাহলে কি হবে, এই সব কটা সামেশন ইকুয়াল টু হবে গিয়ে 0। অর্থাৎ আমরা বলতে পারি তোমার হচ্ছে গিয়ে del Q1 এখন সব কটা কিউবের জন্য নিচ্ছি প্লাস T1 প্লাস del Q2 বাই T2, এটা যে প্লাস হচ্ছে গিয়ে del Q3 বাই T3 প্লাস del Q4 বাই T4 ইকুয়াল টু প্লাস ডট 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 ইকুয়াল টু 0। তাহলে এখন এই কেসে আমরা বলতে পারি যে দেখো এখানে খেয়াল করে, তো আলটিমেটলি Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যদি আমরা ক্লোজ সিস্টেমের জন্য ইন্টিগ্রেশন করি, এটা হচ্ছে del Q বাই তোমার হচ্ছে গিয়ে T কে, তাহলে আমরা সেটা পাচ্ছি গিয়ে 0। আর এটা কার জন্য, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য। এই যে টার্মটা আসছে এটাই দেখো আস্তে আস্তে এনট্রপি টার্ম চলে আসছে, তাই না? তোমরা যখন যে কদিন আগে ক্যালকুলেশন করেছিল, অ্যাসাইনমেন্টও করেছিল, সেখানে এনট্রপি ক্যালকুলেট করেছিলাম, সেখানটাতে del Q বাই T কে ইন্টিগ্রেট করে, মাইক্রোফোন মনে অন করা, নয়েজ আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন এটা চলে গেল তো রিভার্সিবল প্রসেসের জন্য। তো এখন বলা আছে যেমন কার্নো ইঞ্জিন যখন পড়ে আসছিল, যে কার্নো ইঞ্জিনটা তোমার হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে একদম একটা আইডিয়াল প্রসেস, অর্থাৎ এটা সবচেয়ে ম্যাক্সিমাম যে কতটুকু ওয়ার্ক পাবো তার একটা ক্যালকুলেশন করা হয়েছিল কার্নো ইঞ্জিন, এবং সেটাকে ধরা হয়েছিল রিভার্সিবল প্রসেস, ফুললি রিভার্সিবল প্রসেস। তো কিন্তু যে রিয়েল সিস্টেম গুলো কখনোই তোমার হচ্ছে গিয়ে তোমার 100% রিভার্সিবল হয় না, সবই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এবং সেই হিসেবে বলা হয় যে সেই ল থেকে আসে যে তোমার হচ্ছে গিয়ে কার্নো ইঞ্জিনটা যেমন হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে তোমার হচ্ছে গিয়ে রিভার্সাল প্রসেস হিসাবে, তো ইরিভার্সাল প্রসেসের জন্য তার এফিসিয়েন্সি কার্নো ইঞ্জিনটা কম হবে। তাহলে এখন সেই সেম কেসটা ওইখানেও চলে আসে যে রিভার্সাল প্রসেসের জন্য যখন আমরা 0 বলছি, তো তারপরে
যত ইরিভার্সিবল প্রসেস আছে সেগুলোর জন্য হচ্ছে কি আমরা বলি ডেল কিউ বাই টি হচ্ছে কি লেস দেন 0। তো এটা কিভাবে আসে এটা আমরা এখন দেখব। তো আলটিমেটলি এটাকে আমাদের বলছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি, স্মলার দেন অর ইকুয়াল টু 0। এটা সব মানে অল রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেসের জন্য তোমার হচ্ছে কি এটা হচ্ছে কি তোমার ট্রু। তাহলে একটু দেখি এটা কি বলা যায়। মনে করো আমরা একটা হিট সিঙ্ক, একটা তোমার হচ্ছে হিট সোর্স নিলাম যেটাকে আমরা বললাম টিএইচ, তার টেম্পারেচার টিএইচ। সেখানে একটা রিভার্সিবল প্রসেস কানেক্ট করে দিলাম এবং ফুল রিভার্সিবল প্রসেস অর্থাৎ হিট ইঞ্জিন, রিভার্সিবল হিট ইঞ্জিন আর এইচ লিখলাম এবং সেটা তোমার কানেক্টেড আছে লো টেম্পারেচার সিঙ্কে যেটাকে বললাম টিএল। তো এখন এখান থেকে সে হিট নিচ্ছে কিউএইচ পরিমাণ এবং সে রিজেক্ট করছে হিট তোমার হচ্ছে গিয়ে কিউএল1 পরিমাণ। এইভাবে একইভাবে আরেকটা ইরিভার্সিবল প্রসেস এখানে কানেক্ট করলাম আইআরএইচই হিট ইঞ্জিন এবং সেখানে আবার একই পরিমাণ হিট সাপ্লাই করা হচ্ছে কিউএইচ এবং এখানে সে রিজেক্ট করছে কিউএল2 এবং মাঝখানে এখানে ওয়ার্ক ডান করছে ডাব্লিউ আর ইভি আর এখানে হচ্ছে ওয়ার্ক ডান করছে ডাব্লিউ ইরিভার্সিবল প্রসেস আইআর ইভি। আচ্ছা, তো এখন কে বলতে পারবো এখানে কিউএল1 এবং কিউএল2 কোনটা হবে, কোনটা বড় কোনটা ছোট? এনিবডি কোনো আইডিয়া করতে পারবা? জায়েদ আরজু আছো? জায়েদ? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। ওয়ালাইকুম সালাম। আমি যেটা কোশ্চেনটা করেছি সেটা হলো গিয়ে এখানে তোমার মনে করো হাই টেম্পারেচার একটা সোর্স আছে টিএইচ এবং দুইটাই কানেক্টেড, হাই টেম্পারেচার সোর্স থেকে কানেক্টেড হচ্ছে গিয়ে রিভার্সিবল হিট ইঞ্জিন এবং ইরিভার্সিবল হিট ইঞ্জিন দুটোর সাথে কানেক্টেড, ঠিক আছে? এবং জি, স্যার। দুইটাকেই তোমার হচ্ছে গিয়ে কিউএইচ পরিমাণ হিট সাপ্লাই দিচ্ছে টিএইচ সোর্স থেকে। জি স্যার, তো বুঝতে পারছি। এবং সেক্ষেত্রে আমি বলছি যে তোমার এখানে কিছু একটা ওয়ার্ক ডান হবে বিকজ এটা হচ্ছে গিয়ে হিট ইঞ্জিন, এটা রিভার্সিবল হিট ইঞ্জিন, এটা রিভার্সিবল হিট ইঞ্জিন আর এটা হচ্ছে ইরিভার্সিবল হিট ইঞ্জিন, ঠিক আছে? জি এবং স্যার। সে কি করছে ওয়ার্ক ডান করার পরে আমাদের কাছে হিট রিজেক্ট করে দিচ্ছে লো টেম্পারেচার। এটাই ছিল হিট ইঞ্জিনের তোমার হচ্ছে গিয়ে মেইন একটা মানে তোমার মেইন আইডিয়া যে এইভাবে তোমার কাজ করে। এবং এও একইভাবে ইরিভার্সিবল ইঞ্জিনও কি করছে কিউএল2 পরিমাণ হিট রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমার যেটা প্রশ্ন হচ্ছে গিয়ে কোনটা বড়, কিউএল1 বড় নাকি কিউএল2 বড়? স্যার আমার মনে হচ্ছে স্যার কিউএল2 বড় হবে। কিউএল2 বড় হবে, কেন মনে হচ্ছে? স্যার এখন স্যার আমি এটা গেস করছি। গেস আমি গেসে তো একটা বেস আছে, সেই বেসটা কি? আরেকটু স্যার শিওর না তোমার স্যার। তোমার তোমার আইডিয়াটা ঠিক আছে, এখন এটা বেসটা বলো। কিউএল2 টা বড় হবে। এখানে তোমার হচ্ছে একটু হেল্প করে, এখানে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ক এখানে এফিশিয়েন্ট সবচেয়ে বেশি কে, রিভার্সিবল না স্যার ইরিভার্সিবল? স্যার রিভার্সিবল হতে পারে। রিভার্সিবলটা হচ্ছে অবশ্যই হয়তো বা না, রিভার্সিবলটা এফিশিয়েন্ট তো আগে তাই বলে আসছি যে হিট ইঞ্জিনে রিভার্সিবল হিট ইঞ্জিন সবচেয়ে হাইলি এফিশিয়েন্ট। কার্নো ইঞ্জিনেও সেখানে বের করছে রিভার্সিবল ইঞ্জিনে কতটুকু হতে পারে এফিশিয়েন্সি সেটা, এবং ইরিভার্সিবল গুলো অবশ্যই লেস এফিশিয়েন্ট হবে রিভার্সিবলের থেকে, ঠিক আছে? জি স্যার। তাহলে জি এখন সে কি করবে, ইফিশিয়েন্ট মানে কি, সে হচ্ছে গিয়ে আমি যে পরিমাণ হিট ইনপুট দিচ্ছি তার থেকে তোমার হচ্ছে গিয়ে ওয়ার্কটা তোমার বেশি, মানে হিট যে পরিমাণ ওয়ার্ক ডান করবে তা ইরিভার্সিবলের থেকে বেশি হবে, তাই না? জি স্যার। এফিশিয়েন্সি মানে কি, আমরা বলছিলাম যে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে হিট সাপ্লাই কিউএইচ। তাহলে যেহেতু এফিশিয়েন্সি বেশি, কার এফিশিয়েন্সি বেশি, এর এফিশিয়েন্সি বেশি, তার মানে কি হচ্ছে আমরা বলতে পারি রিভার্সিবলের যে আমরা যে কাজটা পাবো সেটা অবশ্যই তোমার হচ্ছে গিয়ে ইরিভার্সিবলের থেকে বেশি হবে, তাই না?
জি স্যার। এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি হবে, যে পরিমাণ তোমার হচ্ছে গিয়ে এনার্জি ইনপুট হবে এবং এনার্জি বের হবে, এনার্জি আসলে কিউ এবং সবই একই বললাম, আর সেটা হচ্ছে গিয়ে সবকটার মানে অ্যালজেব্রিক সাম সমান হতে হবে। তাহলে এখানে আমরা কি বলছি, তোমার এখানে হচ্ছে গিয়ে অবশ্যই এখানে দেখো এটা যেহেতু বেশি, তাহলে আমার এটা সেই তুলনায় কম হবে, WQL1 হিটটা কম রিজেক্ট হবে, কারণ এর ম্যাক্সিমাম টাই ওয়ার্কে কনভার্ট হয়ে গিয়েছে যে কিউটা আসছে, বুঝতে পারছো? এবং কিউএলটা আমার কি হবে, এই ইরিভার্সিবলটা কম, এটা মনে করো কিউএইচ এর ভ্যালু মনে করো 5, এখন ইরিভার্সিবল ক্ষেত্রে তোমার ডাব্লিউ ভ্যালু মনে করো আমরা পেলাম 3, আর এটার ক্ষেত্রে পেলাম এটাও 5, এটাও পেলাম 4, যেহেতু এটা তোমার হচ্ছে কি ওয়ার্ক ডানটা বেশি হবে, সেক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি এটা হবে 1, আর এটা হবে কত তোমার হচ্ছে গিয়ে 2, বুঝতে পারছো? বুঝো নাই? ইয়েস স্যার, QH বুঝতে পারছি। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা বলছি এখানে হচ্ছে গিয়ে QL2 টা তোমার হচ্ছে গিয়ে বড় হবে, অর্থাৎ এটা কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা যদি হয়, তো এখন আমরা হচ্ছে গিয়ে চলে যাব হচ্ছে গিয়ে দেখবো যে ইনইকুয়ালিটির ক্ষেত্রে আসলে আমাদের এটার মানে ক্যালকুলেশনটা কেমন হয়। তো এখন মনে করো আমাদের যে রিভার্সিবল প্রসেসটা ড্র করেছিলাম এইখানটায়, এই রিভার্সিবল প্রসেস, তো এই ফার্স্ট পার্টটার জন্য আমরা যদি বলি যে আমাদের টোটাল যে তোমার হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ক চেঞ্জটা, মানে আমাদের এনট্রপি চেঞ্জের দিকে আমরা যদি যাই, এনট্রপি বলবো না, আমরা যদি বলি যে হচ্ছে গিয়ে টোটাল যে আমরা একটু আগে যে ক্লসিয়াস যে থিওরাম থেকে আমরা পেয়েছিলাম, তো সেখানে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল যে প্রসেসটা, অর্থাৎ এখানে দেখি ডেল কিউ বাই টি, অর্থাৎ কিউ হচ্ছে গিয়ে হিট চেঞ্জ ডিভাইড বাই তার করেসপন্ডিং টেম্পারেচার, এটা সাইক্লিক প্রসেসে এটা আমাদের হচ্ছে গিয়ে 0 হয়। তো এখন এই কেসে আমরা দেখবো এটাকে আমরা এটাকে একটু ডিভাইড করে লিখবো, যে আমরা প্রথমে আমরা কি পেয়েছি, এখানে ইনপুট আসছে হচ্ছে গিয়ে QH থেকে, আরে চলে আসছে কেন, আমরা দেখেছি কি এখানে ইনপুট আসছে QH থেকে, এই যে এখানটা একটু খেয়াল করো, আমরা ড্রয়িং করেছিলাম এখানে হচ্ছে Q1 ডিভাইডেড বাই লিখেছিলাম হচ্ছে গিয়ে আমরা T1 তার করেসপন্ডিং টেম্পারেচার, এবং মাইনাস করেছিলাম বা প্লাস করেছিলাম একটু রিজেক্টরের দিক থেকে এটার সাথে। তো সেই হিসাবে আমরা যদি এখানটাতে করি যে সব প্রসেস গুলো যেগুলো আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে সাইন কনভার্সনে না গিয়ে যে আমাদের QH থেকে আমাদের হিটটা আসলো এবং সেটা কত থেকে আসলো, TH টেম্পারেচার থেকে, মাইনাস হচ্ছে গিয়ে এই দুইটা ডিফারেন্সটা থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে QL বাই TL। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি 1 বাই TH QH মাইনাস 1 বাই T, আরে কি বলতেছি, 1 বাই TL ইন্টিগ্রেশন অফ 12, তাহলে ইকুয়ালটা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সাইক্লিক ইন্টিগ্রেশন, এটা টোটাল হিটটা কত, এটাকে ধরলাম আমরা যে ইনপুটে আসছে সেটাই QH, আর বাইরে থেকে 9, দ্যাট মিন্স TH মাইনাস কিউ, এটা হচ্ছে কত L1 ছিল রিভার্সাল প্রসেসের জন্য, বাই TL1, TL1 তো না TL, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের রিভার্সাল প্রসেসের জন্য ডেল কিউ বাই টি এর যে ভ্যালুটা সেটা। আচ্ছা, এখন যদি আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, এবং যেহেতু এটা রিভার্সিবল প্রসেস সাইক্লিক প্রসেস, সেক্ষেত্রে এটার ভ্যালুটা হচ্ছে কি 0 রিভার্সিবলের জন্য, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু 0, অর্থাৎ তোমার QH বাই TH ইকুয়াল টু হচ্ছে গিয়ে QL1 বাই TL, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা চিন্তা করছিলাম যে তাহলে সেই ক্ষেত্রে ইনইকুয়ালিটিটা কোত্থেকে আসলো আর কি, ইনইকুয়ালিটির জন্য আমরা যখন একটু আগে বলেছিলাম যে রিভার্সিবল প্রসেসের যে QL আছে সেটা তোমার হচ্ছে গিয়ে আমরা কি LQL লিখেছিলাম তাই না, QL1 লিখেছিলাম, QL1 এটা হবে গিয়ে স্মলার হবে হচ্ছে গিয়ে
তার থেকে QL2 থেকে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে QL2 এটা ইকুয়াল টু বলতে পারি QL1 প্লাস হলো গিয়ে যে ডিফারেন্সটা Q ডিফারেন্স, মানে যতটুকু বেশি সেটা Q ডিফারেন্স। ঠিক আছে, তাহলে একইভাবে যখন আমরা এরকম ইকুয়েশনের দিকে যাব তখন কি দাঁড়াবে, তখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডেল কিউ বাই টি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে আগের মতো ডেল কিউ এইচ, এটা তো সাইক্লিক প্রসেস না, সরি এখানে একটা ভুল করতেছি, আগেও ভুল করে আসছিলাম। এটা তো সাইক্লিক প্রসেস না, এটা জাস্ট খালি হচ্ছে কি ইনপুট, জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন হবে। বুঝতে পারছো কি ভুল করছি এখানটায়? তুই কি বুঝতে পারছো কি ভুল করছি? স্যার ক্লোজ ইন্টিগ্রাল হবে না আর কি স্যার? হ্যাঁ, ক্লোজ ইন্টিগ্রাল হবে না, এটা জাস্ট খালি ইনপুটে আসছে, তাই না? জি স্যার। ঠিক আছে, পরে ঠিক করলেই হবে। তো এই আর কি, সো এখানটা তো আমাদের হচ্ছে কি এটা ক্লোজ ইন্টিগ্রাল হবে না। ডিভাইড বাই টিএইচ মাইনাস হচ্ছে গিয়ে QL বাই QL2 বাই TL। তাহলে এখন সেখানে এই যে QL2 কে কি লেখা যায়, এটা এই টার্ম দিয়ে লেখা যায়। তাহলে ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে গিয়ে ডেল QH বাই TH মাইনাস ইন্টিগ্রেশন অফ L1 প্লাস Q ডিফারেন্স বাই TL। তাহলে এখন আলটিমেটলি কি হচ্ছে, আগের মতো এটাকে লেখা যাচ্ছে হচ্ছে গিয়ে QH বাই TH মাইনাস তোমার হচ্ছে গিয়ে এই পার্টটাকে লেখা যাচ্ছে QL1 বাই TL প্লাস হচ্ছে গিয়ে প্লাস না মাইনাস Q ডিফারেন্স বাই TL। তাহলে এখানে দেখো, তো এই পার্টটা মানে তোমার এই যেহেতু হচ্ছে গিয়ে QH বাই TH ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার QL1 বাই TL, এটা হচ্ছে দুইটা সমান, সেক্ষেত্রে এই পার্টটাকে আমরা জিরো বলতে পারি। যদি এটা জিরো হয় তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের টোটাল যে ক্লোজ ইন্টিগ্রাল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে Q বাই T ইকুয়াল টু হচ্ছে গিয়ে আলটিমেটলি মাইনাস Q ডিফারেন্স বাই TL। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে দেখা গেল যে এটা একটা ভ্যালু, আগের বার যখন জিরো আসছিল ক্লোজ ইন্টিগ্রালটা, এটা আসলে জিরো না, এটা একটা ভ্যালু রয়ে যায় এবং সেটা অবশ্যই নেগেটিভ। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই ভ্যালুটা এটার ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে স্মলার দেন হচ্ছে গিয়ে জিরো। তাহলে এখন ইরিভার্সাল প্রসেসের জন্য তাহলে টোটাল যে সিস্টেমটা সেটার জন্য আমরা কি বলতে পারি, ক্লোজ ইন্টিগ্রাল অফ স্মলার দেন অর ইকুয়াল টু হচ্ছে জিরো। তো ক্লসিয়াস তোমার এই যে টার্মটা যে ডিকিউ বাই টি, এই টার্মটাকে সে নাম দিল হচ্ছে কি এনট্রপি, নাম দিয়েছে এটাকে হচ্ছে এনট্রপি নাম দিয়েছে। ঠিক আছে, তো এটার নাম দিয়েছে কি এনট্রপি এবং এইটাকে ভ্যালুটাকে তোমার এস দিয়ে ইন্ডিকেট করা হয় এবং এটা হচ্ছে আসলে আমরা বের করবো, দেখবো হচ্ছে খালি এনট্রপি চেঞ্জটা কেমন হয়। ঠিক আছে, এখন কথা হলো যদি এনট্রপিটাকে এটা আসলে কি সিস্টেমের কোনো প্রপার্টি কিনা এটা আমাদের একটু দেখা দরকার। তো সেটা দেখা জন্য আবার আমরা স্লাইডে যাচ্ছি। এটা ভালো একটা এক্সাম্পল আছে যেটা প্রফেসর চৌধুরী আমাদেরকে দেখেছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এন্ট্রপি ইজ এ প্রপার্টি অফ এ সিস্টেম। তো সেখানে যদি আমরা চাই, এটা যদি দেখাতে চাই, স্লাইড দেখা যাচ্ছে না?
জি স্যার। তো এখানে দেখো আমরা বলছি যে এখানে আমরা দুইটা পাথ চিন্তা করলাম, যে মনে করো দুইটা প্রসেস, একটা প্রসেস হচ্ছে গিয়ে তোমার 1 থেকে 2 তে যাচ্ছে এবং এটা পিভি তোমার ডায়াগ্রামে ড্র করা, যে 1 থেকে 2 তে যাচ্ছে একটা প্রসেস, এবং সেটা হচ্ছে গিয়ে সেটাকে আমরা আবার দুইটা তোমার হচ্ছে গিয়ে পাথে আমরা ডিফাইন করলাম এই প্রসেসটাকে। একটা দিলাম হচ্ছে গিয়ে 1 থেকে x এবং x থেকে 2। তো 1 থেকে x যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের আইসোথার্মাল ধরে নিলাম, আইসোথার্মাল, এবং x থেকে 2 যেটা সেটা এখানে কি হচ্ছে, এখানে তোমার হচ্ছে গিয়ে প্রেসারটা কনস্ট্যান্ট x থেকে 2। তো x থেকে 2 হচ্ছে গিয়ে তোমাদের কি প্রেসার কনস্ট্যান্ট, এখানে হচ্ছে গিয়ে প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট হলে সেটাকে আমরা বলছি গিয়ে আইসোক্রনিক প্রসেস। তাহলে এই 1 থেকে 2 এবং 1 থেকে x প্লাস হলো গিয়ে x থেকে 2, এই দুটো হচ্ছে কি আমাদের প্রথম রুটটাকে বলছি 1 থেকে 2 এবং দ্বিতীয় রুট হচ্ছে 1 থেকে x, x থেকে 2। 1 থেকে 2 হচ্ছে কি একটা রিভার্সিবল প্রসেস, আইসোথার্মাল এক্সপ্যানশন, আর এখান থেকে হলো গিয়ে এডিয়াবেটিক প্লাস হলো গিয়ে আইসোক্রনিক একটা এক্সপেনশন। আচ্ছা, এক্সপেনশন না, তোমার হচ্ছে গিয়ে দুইটা পাথ আর কিছু না। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখবো যে ডেল কিউ বাই টি এর ভ্যালুটা কত আসে এই সবকটা প্রসেসের জন্য। তো সেই ক্ষেত্রে দেখো এখানে প্রথমে রুট 1 হচ্ছে আইসোথার্মাল। তো যখন রুট আইসোথার্মাল প্রসেসের জন্য কি হয়, আমরা বলি যে হচ্ছে গিয়ে তোমার টোটাল যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটা হচ্ছে 0, তাই না? তোমাদের ওই যে অ্যাসাইনমেন্ট যখন করেছিলাম মনে আছে কিনা তোমাদের, আইসোথার্মাল প্রসেসের জন্য আমরা বলি হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জটা হচ্ছে গিয়ে 0। তো সেক্ষেত্রে আমরা ডেল ইউ 0, তাহলে আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে পাই ডেল কিউ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ, অর্থাৎ ডেল ইউটা 0। সেক্ষেত্রে তাহলে কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে মাইনাস ডাব্লিউ, অর্থাৎ ওয়ার্কের সমান অনেকটা। তাহলে সেক্ষেত্রে আমরা ডেল ডাব্লিউ এটাকে পাচ্ছি কত, পি ডেল ভি, যেহেতু এটা তোমার হচ্ছে গিয়ে আমাদের যে প্রেসার ভার্সেস ভলিউম যে ডায়াগ্রাম সেটাতে আঁকা, সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ার্ক ডানটাকে আমরা লিখতে পারি পিডিভি দিয়ে। একটা ছিল কি এক্সটেনসিভ প্রপার্টি আর ভিটা ছিল তোমার হচ্ছে কি ইন্টেনসিভ প্রপার্টি, সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করে এভাবে লিখতে পারি। তাহলে এখন তাহলে আলটিমেটলি ডেল ডাব্লিউটা কত হচ্ছে আরটি বাই ভি। আরটি বাই ভি কোথা থেকে আসলো, পিভি ইকুয়াল টু আরটি যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে এটা আসছে, পিভি ইকুয়াল টু আরটি থেকে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি এখন ডেল কিউ, তাহলে সেক্ষেত্রে ডেল ডাব্লিউ জায়গায় ডেল কিউটা তাহলে পেয়ে গেলাম আমরা। তাহলে হচ্ছে গিয়ে ডেল কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আরটি বাই ভি ইন্টু ডিভি, এখান থেকে আসছে আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আবার ইন্টিগ্রেশন করলাম পাথ 1 থেকে 2, এবং সেখানে কি টিটা নিয়ে আসলাম কিউ এর নিচে এই ডেল কিউ বাই টি টার্মটা লেখার জন্য। তাহলে কি হলো তোমার হচ্ছে 1 থেকে 2 পাথে গেলে আমাদের হচ্ছে গিয়ে টোটাল যে তোমার চেঞ্জটা আসে, যেটাকে আমরা একসময় এন্ট্রপি বলতেছি, সেটা ইকুয়াল টু আছে আর ইন্টু আর ইন্টিগ্রাল অফ ভি1 থেকে ভি2, অর্থাৎ ভলিউম চেঞ্জ হয়েছে আইসোথার্মাল প্রসেস দেখে, এই তো 1 বাই ভি ইন্টু ডিভি। সেটাকে যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে পাবা হচ্ছে গিয়ে লন ভি2 বাই ভি1। আর এই আরটা হচ্ছে গিয়ে আমরা লনের আগে সামনে আর ছিল এটাকে পাওয়ারে নিয়ে গেলাম আর, অর্থাৎ লন ভি2 বাই ভি1 পাওয়ার আর আর কি এখানটায়। আচ্ছা, আর সেকেন্ড যে রুটটা ছিল, সেকেন্ড রুটে যে প্রথম প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে এডিয়াবেটিক প্রসেস ছিল 1 থেকে x, এই দেখো। তাহলে সেখানে কি দেখলাম, চেঞ্জ অফ তোমার হচ্ছে হিট কত 0, তাহলে ডেল কিউ বাই টি ইকুয়াল টু 0। সে আগের মতো এডিয়াবেটিক প্রসেসে তোমার হচ্ছে গিয়ে হিট ট্রান্সফারের পরিমাণ হচ্ছে গিয়ে 0, সেভাবে এটা আসলো। একইভাবে তোমার হচ্ছে আইসোক্রনিকের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আইসোক্রনিকের ক্ষেত্রে ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0। কেন ডেল ডাব্লিউ ইকুয়াল টু 0? কারণ ডেল ডাব্লিউ সমান সমান হচ্ছে গিয়ে পি ডেল ভি, তাই না? তাহলে ওয়ার্কের পরিমাণ কত হচ্ছে আমাদের এখানটা আইসোক্রনিকে, এটাও তোমরা দেখে আসছো যে সেখানে তোমার ওয়ার্ক আইসোক্রনিকে তোমার ওয়ার্কের পরিমাণ হচ্ছে গিয়ে 0 হয়। আচ্ছা সরি, আগেরবার তো ভুল বলছিলাম মনে হয়, এখানে হচ্ছে প্রেসার চেঞ্জ, প্রেসার কনস্ট্যান্ট, এখানে কি কনস্ট্যান্ট, এটা যে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউম কনস্ট্যান্ট হলে কি হয়, ডেল ভিটা, যে ডেল ভি যেটা ডেল ভিটা তোমার হচ্ছে গিয়ে 0, সেক্ষেত্রে আমার ওয়ার্কের পরিমাণ পাচ্ছি কত 0। এবং তাহলে আমরা ডেল কিউ সমান সমান জানি হচ্ছে গিয়ে ডেল ইউ, ওই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে তোমার হচ্ছে গিয়ে ডেল ইউ প্লাস ছিল হচ্ছে গিয়ে ডেল ডাব্লিউ, সেক্ষেত্রে ডেল ডাব্লিউ হচ্ছে গিয়ে 0, এবং এই ডেল ইউ এর পরিমাণ হচ্ছে বা ইন্টারনাল এনার্জি চেঞ্জের পরিমাণ হচ্ছে গিয়ে সিভি ডিটি, তোমার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ভলিউমে আইসোকোরিক দেখি যেহেতু। তাহলে সেক্ষেত্রে আমরা একইভাবে x থেকে 2 পাথের জন্য লিখতে পারি এই টিটাকে নিয়ে এসে সিভি ইন্টু 1 বাই টি ডিটি। তাহলে আলটিমেটলি লেখা যায় যে টি2 বাই টিএক্স, এই টি2 বাই টিএক্স টাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে ভি2 বাই ভি1 হিসাবে নিয়ে আসতে হবে আর কি। তো ভি2 বাই ভি1 হিসেবে নিয়ে আসতে হবে, সেটা আনার জন্য কি করতে হবে, আমাদের একটু
থার্মোডাইনামিক প্রসেস যেতে হবে, যেটা তোমার হচ্ছে ইকুয়েশন স্টেট থেকে আসে। এটা তোমাদেরকে পড়ানো হয় নাই, তো কিন্তু ক্যালকুলেশনটা খুবই সোজা। সেখান থেকে আমাদের হচ্ছে কি T1/Tx যেটা আছে, সেখান থেকে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে গিয়ে, এটা তোমার দরকার নাই, জাস্ট দেখানোর জন্য একটা এক্সাম্পল, যে পাচ্ছি কি হচ্ছে গিয়ে আমাদের এই T1/Tx কে লেখা যায় Vx/V1, অর্থাৎ T2/Tx কে লেখা যাবে V2/V1 টু দি পাওয়ার R/CV। এটা ক্যালকুলেশন করে এইভাবে আসে। তো থার্মোডাইনামিক্স যদি পুরো হোল একটা ক্লাস নিতাম, তাহলে মানে কোর্স নিয়ে, তাহলে হয়তো এগুলো পড়ানো যেত। ইকুয়েশন স্টেটের জন্য বাদ দিয়ে চলে গেছি। তো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমরা del Q/T অর্থাৎ x থেকে 2 প্রসেসের জন্য পাচ্ছি কি ln V2/V1 টু দি পাওয়ার R, অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা যদি এখানটা দেখি √1 এর জন্য আমরা del Q/T ইকুয়াল টু পেয়েছি এত ln V2/V1। এডিয়াবেটিক প্রসেসের জন্য √2 এর যে প্রথম প্রসেসটা, সেখানে 0, আর আইসোকরিক হচ্ছে গিয়ে সেম পেয়েছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল দুইটা রুটের জন্য, রুটটা যাই হোক না কেন, √1 বা √2 হোক, যাই হোক না কেন, আমাদের এই del Q/T যেটা আছে, del Q/T এইটার ভ্যালুটা আমাদের সেম থাকছে। অর্থাৎ এটাকে আমরা বলছি এটা একটা স্টেট ফাংশন, অর্থাৎ এটা একটা প্রপার সিস্টেমের প্রপার্টি। এবং তখনই ক্লসিয়াস আসলে ডিসিশন নেয় যে যেহেতু এটা ফিক্স থাকে এবং এটা তোমার একটা প্রপার্টি সিস্টেমের, সেক্ষেত্রে তুমি একটা নাম দেয় হচ্ছে এনট্রপি। তো এইভাবে এনট্রপির কনসেপ্টটা তোমার চলে আসে আমাদের থার্মোডাইনামিক্সে। তো এখন একটু একটা ম্যাথ দেখি আমরা, যে মনে করো যে আসলে এনট্রপি চেঞ্জটা কি, এটা তোমাদের হচ্ছে গিয়ে এই মাথুরের যে বইটা, রাথোরের যে বইটা, রাথোরের বইয়ের। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার স্টেট ফাংশন মানে কি স্যার? স্টেট ফাংশন ওটা তো প্রথমে বললাম না, খেয়াল করো না। তখন স্টেট ফাংশন হচ্ছে গিয়ে যখন যে 1 নাম্বার স্টেট থেকে, মনে করো এখানে যেমন এই যে মনে করো এই ছবিটা দেখো, এইখানে স্টেট হচ্ছে 1 স্টেট। এটা এই স্টেটে তোমার হচ্ছে গিয়ে পি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ভি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে 1 নাম্বার স্টেটে, আর এটাকে আমরা বলছি কি স্টেট একটা। ঠিক আছে, একইভাবে তোমার পি এবং ভি এর ভ্যালু চেঞ্জ হয়ে আরেকটা স্টেটে আসছে, সেটা কিন্তু 2। ঠিক আছে, তাহলে এই 1 থেকে 2 তে যখন যাচ্ছে, তখন তোমার হচ্ছে গিয়ে কি কি চেঞ্জ হচ্ছে, এবং এই 1 থেকে 2 যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে করে আরেকটা প্রসেস আছে তোমার হচ্ছে গিয়ে 1 থেকে এ, এ থেকে বি, বি থেকে 2, অর্থাৎ এটা হচ্ছে আরেকটা পাথ ফলো করে এই স্টেটে যাচ্ছে। দুইটা ডিফারেন্ট পাথ, তাই না? 1 থেকে 2 যেটা, এটা প্রথম পাথ হচ্ছে এটা, আরেকটা পাথ হলো 1 থেকে এ, এ থেকে বি, বি থেকে 2। তো এই 1 থেকে A2 তে যখন A2 তে যখন যাচ্ছে, তখন তার যে প্রেসার এবং ভলিউম যেটা চেঞ্জ হচ্ছে, এখানে আসলে প্রেসার ভলিউমের না দিয়ে আমরা ওয়ার্ক এবং হচ্ছে গিয়ে হিট যে চেঞ্জটা হচ্ছে, সেটা তোমার হচ্ছে গিয়ে এই আরেকটা পাথের থেকে ডিফারেন্ট হবে। মানে হিট এবং তোমার হচ্ছে গিয়ে হিট ট্রান্সফার এবং ওয়ার্ক যে ডান হয়েছে, সেটার ভ্যালুটা তোমার হচ্ছে গিয়ে পাথ ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? কিন্তু এনট্রপিটা হচ্ছে গিয়ে কোনো পাথ ডিপেন্ডেন্ট না। সে স্টেট যদি 1 থেকে 2 যে পথেই আসুক না কেন, আরো মনে করে বিশাল ঘুরে এদিক থেকে ঘুরে ঘুরে এভাবে আসছে, তাহলেও এনট্রপি চেঞ্জটা ফিক্স থাকবে। এর জন্য এটাকে বলা হচ্ছে স্টেট ফাংশন। জি জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তো এখন আমরা সেই, যেহেতু তোমার এখানে খেয়াল করে দেখো, সে প্রথমে একটা আমরা এখানে কি দেখলাম, এই যে ক্লসিয়াস থিওরাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি। এখান থেকে আমরা এই প্রসেসগুলো, এই ছবিগুলো দেখলাম, দেখে আলটিমেটলি আমরা ডিসিশনে আসলাম যে del Q/T হচ্ছে গিয়ে চেঞ্জ হয়, এবং এটা দিয়ে তোমার পুরো হচ্ছে এটা ইনইকুয়ালিটি দেখলাম, ইনইকুয়ালিটি আমরা দেখলাম যে রিভার্সিবল প্রসেসনে যায়, এবং ফাইনালি দেখলাম হচ্ছে গিয়ে এই del Q/T এর ইন্টিগ্রেশন যেটা হয়, সেটা আসলে হচ্ছে গিয়ে একটা সিস্টেমের প্রপার্টি এবং এটা স্টেট ফাংশন। সেখান থেকে আমরা ডিসিশন নিলাম এটাকে আমরা এখন থেকে হচ্ছে গিয়ে এনট্রপি বলবো। এবং সেই এনট্রপিটা কেন, এনট্রপিটা দেখা গেল যে টেম্পারেচারের সাথে রিলেটেড। দেখো del Q/T, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে dQ/T, টি হচ্ছে গিয়ে আমাদের নিচে, অর্থাৎ টি এর যত ভ্যালু বেশি হবে, তত হচ্ছে গিয়ে আমাদের এনট্রপি চেঞ্জটা কম হবে। অর্থাৎ যত বেশি টেম্পারেচার বেশি, এনট্রপি যত কম হবে, আমাদের সিস্টেমের ওয়ার্ক ডানটা বেশি হবে। আচ্ছা, আবার একটু কাজের এখানটা এটাতে যাই। এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল নাম্বার হচ্ছে মনে হয় বইয়ে 7.1, তোমাদের রাথোরের বই থেকে, পুরোটাই রাথোরের বই থেকে পড়ানো। তো এখন সেখানে দেখবা যে এই একটা এক্সাম্পলটা আছে। তো এক্সাম্পলটাতে কি বলা হয়েছে একটু দেখো এখানটায়, যে a heat engine receives
600 kilojoule of heat from a high temperature reservoir at 1000 Kelvin during a cycle. কি বললো, একটা হিট ইঞ্জিন কি করলো, 600 কিলোজুল পরিমাণে হিট পায় রিজার্ভার থেকে, যেটা টেম্পারেচার হচ্ছে গিয়ে 1000 কেলভিন। 1000 কেলভিন হচ্ছে গিয়ে তোমার তার টেম্পারেচার, সেখান থেকে যেটা পাচ্ছি হিটের পরিমাণ হচ্ছে গিয়ে সেটাকে হচ্ছে গিয়ে আমরা 600 কিলোজুল, যেটাকে আমরা কিউএইচ বলছি, এবং সোর্স টেম্পারেচার হচ্ছে গিয়ে এটাই, সেটা হচ্ছে কত 1000 কেলভিন। ইট কনভার্টস 140 কিলোজুল of this heat to net work and rejects the remaining 450 kilojoule to a lower temperature sink at 300 Kelvin. অর্থাৎ সে কিছুটা কাজ করবে, ওয়ার্ক ডান করবে, সেটা পরিমাণ হচ্ছে গিয়ে 140 কিলোজুল, এবং হিট রিজেক্ট করবে সেটা পরিমাণ হচ্ছে গিয়ে কিউএল, অর্থাৎ সেটা হচ্ছে 450 কিলোজুল, এবং যে সিঙ্ক টেম্পারেচার ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার 300 কেলভিন। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে বলছে, determine if this heat engine violates the second law of thermodynamics on the basis of Clausius inequality and the Carnot principle. আমরা দেখবো এটা কি তোমাদের সেকেন্ড ল, মানে এটা কি আসলে সিস্টেম এই জিনিসটা কি পসিবল কিনা, এটা কি কার্নো থিওরামটাকে ফলো করে, ক্লসিয়াস থিওরামটাকে ফলো করে কিনা। তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম যে মনে করো থার্মোডাইনামিক্সটা হচ্ছে কি এমন একটা জিনিস, এটা হচ্ছে কেউ কোনো একটা ফেক আইডিয়া দিলে সেটাকে প্রুফ করা যায়। তোমার হচ্ছে গিয়ে এটা যেমন কেউ যে বিষয় বলে যে আমার সিস্টেম এত বেশি হাই পারফরমেন্স করবে, তাহলে সেগুলো আসলে থার্মোডাইনামিক্স দিয়ে এটা বলে ফেলা যায় এটা পসিবল কি পসিবল না আর কি। তো এখানে দেখো জিনিসটা এখানে আসছে যে আমরা বললাম যে আমাদের একটা সিস্টেম, এরকম সিস্টেম আদৌ সম্ভব কিনা এটা একটু আমাদেরকে চেক করতে হবে। তাহলে এখন এখানটাতে কি বলছে, এটা তো মানে খুবই সিম্পল ম্যাথ এখানটায়। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানটাতে তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে আমরা দেখবো এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লজিয়াস ইনইকুয়ালিটিকে ফলো করে কিনা। ক্লজ ইনইকুয়ালিটি কি ছিল, লেখাই তো জানা, দাঁড়াও একটু হোয়াইট বোর্ডে যাই আবার। আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা যে ম্যাথটা দেখছিলাম সেটার মধ্যে আমরা বলছিলাম যে আগের মতো এখানে একটা হিট সিঙ্ক আছে, হিট সোর্স আছে, যেটা বলছি আমরা টিএইচ, এবং সেটা কানেক্টেড আছে হচ্ছে গিয়ে আমাদের একটা হিট ইঞ্জিনের সাথে, এবং সেই হিট ইঞ্জিনে কিছু ওয়ার্ক ডান করছে, এবং বাকিটা তোমার হচ্ছে গিয়ে হিট রিজেক্ট করে দিচ্ছে, যেটাকে আমরা বলছি কিউএল। আর এখানটা হচ্ছে কি হিট ইনপুট আসছে, সেটাকে বলছি আমরা কিউএইচ। তাহলে এই টিএইচ এর ভ্যালুটা দেওয়া ছিল 1000 কেলভিন, কিউএইচ দেওয়া ছিল তোমার হচ্ছে গিয়ে 600 কিলোজুল, ওয়ার্ক আউট কতটুকু ওয়ার্ক ডান হয়েছে সেটা বলা আছে 150 কিলোজুল, এবং কিউএলটা কত সেটা হচ্ছে গিয়ে 450 কিলোজুল, আর হিট সিঙ্ক যেটা তোমার টিএল এটা ছিল হচ্ছে গিয়ে 300 কেলভিন। তাহলে এখন আমরা দেখবো যে এটা আদৌ ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা তোমার হচ্ছে গিয়ে স্যাটিসফাই করে কিনা। সেই ইনইকুয়ালিটি কি ছিল, ক্লোজ ইন্টিগ্রেশন অফ dq by dt, এটা ইকুয়াল টু ছিল হচ্ছে গিয়ে QH by TH minus QL by TL। তো এখন এটার ক্ষেত্রে আমার দেখতে হবে যে এই ভ্যালুটা কত। এই ভ্যালুটা যদি কোনো কারণে গ্রেটার স্মলার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো যে এটা প্রসেস ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করে। সিম্পল। তাহলে এখন QH কত ছিল, QH ছিল তোমার হচ্ছে গিয়ে 600 by 1000 মাইনাস হচ্ছে গিয়ে
450 ডিভাইড বাই টেম্পারেচার ছিল 300। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি হবে, এটা ইকুয়াল টু তোমার ক্যালকুলেটর ধরলে কত পাবা, এটা হচ্ছে গিয়ে ভ্যালুটা হবে 0.9। আচ্ছা 0.9 যদি হয় তার মানে এই ভ্যালুটা কত, এটা হচ্ছে গিয়ে তোমার 0 থেকে কম। তাহলে আমরা বলতে পারি যে এই সিস্টেমটা ক্লসিয়াস ইনইকুয়ালিটিকে সাপোর্ট করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা তোমার মানে পসিবল সিস্টেমটা। তাহলে এখন হলো গিয়ে আমরা দেখবো যে কার্নো এফিসিয়েন্সির দিক থেকে এটা কত আসে। কার্নো এফিসিয়েন্সিতে আমরা দেখেছিলাম রিভার্সিবল প্রসেসের এফিসিয়েন্সি আর রিভার্সিবল প্রসেস এফিসিয়েন্সিকে 1 মাইনাস TL/TH, মনে আছে কিনা তোমাদের জানি না। তো এটা হচ্ছে কার্নো এফিসিয়েন্সি, যে তোমার হচ্ছে গিয়ে TL এবং TH এই দুইটা ডিফারেন্স যত বেশি হবে তত হচ্ছে গিয়ে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের TL/TH কত, এটা হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে গিয়ে 300 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 1000। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0.7। তাহলে এই 0.7 বা 70% যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটা যদি রিভার্সিবল এই সিস্টেমটা হয় এবং যদি ফুললি রিভার্সিবল হয় তাহলে এটার এফিসিয়েন্সি হবে কত, 70%। তো এটা আসলে সম্ভব না, কিন্তু অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কত আমরা একটু দেখি। আর এন অ্যাকচুয়াল সেটা হচ্ছে কি আমরা বলি যে আলটিমেটলি 1 মাইনাস তোমার হচ্ছে গিয়ে কি পরিমাণ আমি হিট দিলাম, অর্থাৎ হচ্ছে গিয়ে QH, আর আমি হচ্ছে গিয়ে কি পরিমাণ হিট রিজেক্ট হলো, বাকিটা তো ওয়ার্কে কনভার্ট হয়েছে। তো সেই হিসাবে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এফিসিয়েন্সি। তাহলে সেটাকে আমরা কত বলি, সেটা হচ্ছে কি 1 মাইনাস তোমার হচ্ছে গিয়ে 450 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 600 ইকুয়াল টু এটা হচ্ছে গিয়ে 0.25, অর্থাৎ 25% এফিসিয়েন্ট। তাহলে এই কেসে বলা যায় যে এই ভ্যালুটা আমার হচ্ছে গিয়ে কার্নো এফিসিয়েন্সি থেকে এক্সিড করে নাই, বেশি বাড়ে নাই, 70 এর নিচে আছে। দ্যাটস ওয়াই তোমার কার্নোর থিওরামটাকেও সে এটাকে স্যাটিসফাই করে। অর্থাৎ যে কোশ্চেনটা ছিল যে আমাদের যে এই ক্লজিয়াস ইনইকুয়ালিটি এবং হলো কি কার্নো প্রিন্সিপালকে ভায়োলেট করে কিনা চেক করা, সেখানে আমরা দেখলাম যে দুইটা চেক কোনোটাই ভায়োলেট করে না, দ্যাট মিন্স এটা ওকে। তো এরকম আর কি জিনিসগুলো ইনিশিয়ালি আমরা চেক করতে পারি। তো আমাদের এখান থেকে তো তো আরো কিছু আছে তোমাদের, মনে করো যে এন্ট্রপির চেঞ্জটা কেমন হবে বা কি হবে তোমাদের এই জিনিসগুলা। মনে করো যে আমরা যখন ডায়াগ্রাম ড্র করি, মনে করো টিএস ডায়াগ্রাম ড্র করি। টিএস ডায়াগ্রাম কি, এদিকে হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচার, এদিকে হচ্ছে এন্ট্রপি। তো এই ডায়াগ্রামে যদি একটা কোনো একটা প্রসেস এরকম থাকে 1 থেকে 2 একটা প্রসেস থাকে, তাহলে আমরা কি বলবো, এই প্রসেসটার মধ্যে এই মনে করো যে এই যে আন্ডার দ্য এরিয়া যদি বলি আমরা এটাকে, আন্ডার দ্য এরিয়াটা কত, এই আন্ডার দ্য এরিয়াটা আসলে কি ডিফাইন করে, এই ডিফারেন্সটা ডি, এটা হচ্ছে গিয়ে আমরা বলি হচ্ছে গিয়ে এদিকে কি আছে, এস আছে, এদিকে আছে টি, তাই আমরা বলতে পারি TDS। তো এই TDS যেটা, সেটা আসলে কি, সেটাই তোমার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে টোটাল টেম্পারেচার। এটা কোত্থেকে আসলো, হঠাৎ করে লিখলাম এটা এইভাবে, TDS টা কোত্থেকে আসলো, এটা কি বলতে পারবা? স্যার DS equals to del Q by T এখান থেকে। হ্যাঁ সিম্পল, তাই না? এটাই তো এন্ট্রপির ডেফিনেশন, তো এটাই এখান থেকেই আসে। স্যার del Q by T, জি ঠিক স্যার। আছে, এই জি স্যার। তার মানে দাঁড়ালো হচ্ছে গিয়ে টিএস ডায়াগ্রাম যখন আমরা ড্র করব, সেখান থেকে যখন আমরা আর এরিয়া আন্ডার দ্য কার্ভ পাবো এই অংশটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল হিটের পরিমাণ। আমরা যখন হিট ক্যালকুলেট করতে যাব, হিট ট্রান্সফার ক্যালকুলেট করতে যাব, তখন আমরা আসলে টিএস ডায়াগ্রামটা দেখি যে আসলে এটা কতটুকু হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এখানে আর কিছু বাকি আছে, দাঁড়াও দেখি, ওইটা দেখি। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো গিয়ে লাস্ট কথা, সেটা হলো গিয়ে আমরা সবসময় ইঞ্জিনিয়ারিং আসপেক্টে আমরা এন্ট্রপির চেঞ্জটা আমরা ক্যালকুলেট করি। কি করি, এন্ট্রপির চেঞ্জ আমরা কখনো অ্যাবসলিউট এন্ট্রপি ক্যালকুলেট করি না, বা সেটা প্রয়োজন হয় না। যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের অ্যাবসলিউট এন্ট্রপি কত,
সেটার জন্য আমরা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করি। সেটার জন্য আমরা কি ইউজ করি? থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা খুব একটা বেশি মানুষ মানে ইউজফুল না, এই কারণে দেখবো যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এসে সব শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি কোনো কারণে অ্যাবসোলুট এনট্রপি বের করতে চাই, তখন আমরা ইউজ করি হচ্ছে গিয়ে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের সিলেবাসে সেভাবে নাই, তারপরে তোমরা দেখতে পারো তোমাদের হচ্ছে গিয়ে সেখানে কি বলা আছে, the entropy of a pure substance at absolute zero temperature is zero। অর্থাৎ অ্যাবসোলুট যে জিরো টেম্পারেচার আছে, অ্যাবসোলুট জিরো টেম্পারেচারে তোমার হচ্ছে গিয়ে আমার টোটাল অ্যাবসোলুট যে তোমার হচ্ছে গিয়ে এন্ট্রপি, সেটা হচ্ছে গিয়ে জিরো। কেন? কারণ হলো গিয়ে এখানে কোনো ধরনের মলিকুলার মুভমেন্ট নাই। আমরা যদি যে মলিকুল গুলো চিন্তা করি, যে মলিকুল গুলো যে মুভ করছে সেগুলো মুভমেন্ট নাই। এই যেহেতু মলিকুল মুভমেন্ট নাই, সো এখানে কোনো এনার্জি কনভার্সন নাই, এখানে কোনো ধরনের চেঞ্জ নাই, সেই কারণে বলা হয় যে এখানটাতে টোটাল এন্ট্রপিটা হচ্ছে গিয়ে জিরো। তো সেখান থেকে আমরা এটা ক্যালকুলেট করে নিয়েছি। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে কে ইকুয়াল টু কেলভিন ইকুয়াল টু যখন জিরো, তখন আমাদের এস এর ভ্যালু হচ্ছে গিয়ে জিরো। তো এটা ছিল আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এখানে আমাদের থার্মোডাইনামিক্স এর পার্ট শেষ। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আর এখানে আরেকটা জিনিস আছে একটু বলে নিই, সেটা হলো গিয়ে কিছু এক্সাম্পল করবা, খুবই সিম্পল এক্সাম্পল গুলো, মানে ম্যাথ গুলো করবা আর কি। তোমাদের মনে করো যে এই রাথরের বইয়ের যে তোমার এক্সাম্পল গুলো আছে সেগুলো করবা। তারপরে হলো গিয়ে মনে করো এই থার্মোডাইনামিক্স যে তোমার এই সেনজেলের বইয়ের এক্সাম্পল গুলা করবা। যেমন খুবই সিম্পল, মানে কখনো এটাতে কমপ্লিকেটেড দিকে যাবা না। যেমন মনে করো, যেমন একটা ম্যাথ করানোর ইচ্ছে ছিল, খুবই সিম্পল ম্যাথ কাছে বোঝার জন্য। তোমাদের হচ্ছে গিয়ে যেমন তোমার সেনজেলের বইয়ের যে এক্সাম্পল 7.1 আছে, সেখানে তোমরা দেখে নিও, ওইগুলো খুবই সিম্পল একটা ম্যাথ আছে। তো এইগুলো তোমাদের হচ্ছে কি হয়তো এক্সামে থাকতে পারে 1-2 মার্কস বা এরকম থাকতে পারে আর কি, কম নাম্বারের। আচ্ছা, আর হলো গিয়ে তো এটা ছিল আমাদের আসলে এন্ট্রপির পর্যন্ত। তো আমাদের যে লজ অফ থার্মোডাইনামিক্স বলে আমরা যে কোর্সগুলো নিচ্ছিলাম, সেটা এখানে শেষ করলাম আপাতত এইখানটায়। এখন আমার সিলেবাসের হিউজ অংশ বাকি আছে, আমাদের সিলেবাস একটু দেখি। তো আমি তো তোমাদের এটা পড়ে যাচ্ছি, সেখানে গিয়ে সিলেবাসের যে সুন্দর একটা অংশ রয়ে গেছে, যেমন মনে করো নোয়াজ যেটা দিয়ে গেছে আমার এটা আর কি। আচ্ছা, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না, একটা পিডিএফ দেখা যাচ্ছে মনে হয়। তো এই যে তোমাদের হিট ট্রান্সফার যে ফার্স্ট পার্টটা, এটা নাওয়াজে পড়ে যাওয়ার কথা, সেটা কি পড়ে গেছে। তো লজ অফ থার্মোডাইনামিক্স এটা আমি পড়ালাম, থার্মোডাইনামিক্স সাইকেল, এয়ার সাইকেল, এখান থেকে এখন মানে আলটিমেটলি দেখো এই দুইটা পার্ট মাত্র শেষ হয়েছে, এই বিশাল 1 2 3 4 5টা পার্ট বাকি আছে। ঠিক আছে, তো থার্মোডাইনামিক আসলে এত 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 বেশি কেউ পড়ায় নাই আজ পর্যন্ত, মানে তোমাদের এখানে সিলেবাসে অতটা বেশি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তোমাদের পরবর্তী সময়ের জন্য এটা দরকার, সেখানে পড়িয়ে গেছি। তো এখন এই কোর্সগুলো মনে করো যে ডিটেইল আমি পড়াতে চাই আর কি, না মানে ডিটেইল না পড়ালেও এটা খুবই শর্ট করে পড়িয়ে দেওয়া যায় এক ক্লাস করে। তো আমি চাচ্ছি যে ডিটেইল পড়াতে, যেহেতু আমাদের এখন মানে এক্সাম কবে হবে তার কোনো ঠিক নাই।
তো এখন তোমাদের কি ইচ্ছা, আমি কি শর্টে শেষ করে দিব নাকি হচ্ছে কি ডিটেল পড়ায় যাব? তোমরা কিছু বলো। স্যার দুইটার মাঝামাঝি একটা করা যায় না স্যার? ডিপ্লোম্যাটিক। মানে হ্যাঁ, স্যার যেই ডিটেলটা না হইলেই নয়। আমি তোমাকে দেখাই, তোমাদের সাথে জাস্ট শেয়ার করি। মনে করো যে তারপরে তোমাদের এক্সামের আগে আমি অনেক শর্ট করে দিব, ঠিক আছে? বুঝতে পারছো, যেন তোমাদের মানে কষ্ট না হয়, কারণ কোর্স একটা জিনিস আর এক্সাম প্রিপারেশন আরেকটা জিনিস, দুটা ডিফারেন্ট। তো এখন আমি তোমাদেরকে দেখাই, যেমন জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করছি। আচ্ছা, আমাদের ক্লাস এখানে শেষ, আমি আপাতত রেকর্ডিংটা বন্ধ করে দিই। হ্যাঁ, মনে করো আমাকে নোয়াজ যেগুলো দিয়ে গেছে আর কি, সেগুলোর মধ্যে যেমন সে বয়লারের পার্ট পুড়িয়েছে বিশাল বড় করে, আমি এটা প্রয়োজন তো দেখি না। এনট্রপি, স্টিম জেনারেটিং, এই দেখো এটা হচ্ছে নওয়াজের স্লাইড। তোমার হচ্ছে বয়লার এন্ড স্টিম জেনারেটর ইউনিট, সেটা আমাকে দিয়ে গেছে। তো বয়লার টার্মস, অ্যাক্সেসরিজ, মানে বুঝতেই পারতেছো এটা কি, সে পুরা বিশাল নোট টোট করে রেখে গেছে। 54টা স্লাইড, এত কিছু পড়তে হয় না আর কি, সব দিয়ে গেছে। তো নেক্সট ক্লাসগুলো থেকে এইগুলো আমি পড়াবো আর কি, তো খুবই শর্ট করে। তো তোমরা চাইলে আমি ডিটেলও দেখাইতে পারি, ডিটেলও করা যায়, আমি দেখি তাহলে কি করা যায়। আর কারো কিছু বলতে চাচ্ছে এই বিষয়ে, বলো তোমাদের কোনো আইডিয়া? স্যার আমার প্রশ্ন ছিল দুইটা। বলো। স্যার ওই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বললেন, ওইটা ওইটা তো স্যার বুঝতেছি যে তাপমাত্রা বাড়লে এনট্রপি বাড়বে, তাই না স্যার? হুম। কিন্তু স্যার আবার সূত্রে দেখলাম যে ইনভার্সলি প্রপোর্শনাল আকারে আছে। তো স্যার এটা স্যার একটু বুঝলি নাকি? বুঝো নাই, ভালো কথা। তুমি যেটা বলা তাপমাত্রা বাড়লে এনট্রপি বাড়ে, সেটা প্রথমে বলেছে ফিজিক্সের ল অনুসারে, তাই না? যে জি স্যার। ডিসঅর্ডার বাড়ে, কেওয়াসনেস বাড়ে, স্যার র্যান্ডমনেস বাড়ে স্যার। র্যান্ডমনেস বাড়ে। তো তুমি সেইখান থেকে এটা নিয়ে আসছো, কিন্তু এই জন্য আমি কিন্তু শুরু করে গেছি তোমাকে অ্যানালাইসিসটা দেখাই আসছি যে আমাদের একটা হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে এই এনট্রপিটা কেমন হতে পারে, অর্থাৎ হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ টেম্পারেচার বলতেছি আমরা এখানে, কোয়ালিটি অফ হিট, ঠিক আছে? ওইটা ডেফিনেশন আর ডেফিনেশন ডিফারেন্ট। স্যার এটা ডিফারেন্ট কেন স্যার? মানে ডিফারেন্ট একটা কি প্র্যাকটিক্যাল আর একটা থিওরিটিক্যাল, এইটা? না, ব্যাপারটা ঠিক সেরকমও না। তুমি যেন করো যে মনে করো যে তুমি যে রিভার্সেবল যে ইঞ্জিনটা আমরা বলতেছি, তাই না? সেখানে আমরা কি বলছি, যে তুমি দেখো ফার্স্ট স্লাইডে কিন্তু আমি ব্যাখ্যা করে আসছিলাম যে তোমার হচ্ছে গিয়ে যখন এনট্রপি চেঞ্জ, যেটা ফার্স্ট স্লাইডে আবার দেখাই তাহলে বুঝলাম অথবা এন্ট্রপির যে ডেফিনেশনটা বলা হয় যে কেওটিক অর্ডার, এই জিনিসটা আসলে তোমার খুবই একটা পপুলার কনসেপ্ট, যে তোমার টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়ে, কিন্তু এটা দিয়ে আসলে টোটাল এন্ট্রপির বিষয়টা আসলে বোঝা যায় না। তো এই জন্য হচ্ছে যে আমার থার্মোডাইনামিকে আমরা যে কথাগুলো বলি যে তোমার হচ্ছে গিয়ে টেম্পারেচার সাথে রিলেশন কোনটা, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখো বলে নিছিলাম যে হিট হাই টেম্পারেচারে তোমার হচ্ছে যে গ্রেটার পসিবিলিটি অফ কনভার্সন ইনটু ওয়ার্ক, এটা হচ্ছে ওয়ার্কের কনভার্সনটা হবে হচ্ছে গিয়ে হাই, ম্যাক্সিমাম হবে। অর্থাৎ আমরা দেখো এখানটায় ফার্স্টে কি করলাম, যে আমরা এটা হিট ইঞ্জিনের ক্ষেত্রে বলতেছি, বা তোমার হচ্ছে গিয়ে একটা থার্মোডাইনামিক সিস্টেমের জন্য বলতেছি। তো সেখানে তোমার হচ্ছে গিয়ে কেওটিক অর্ডার, টেম্পারেচার বাড়তেছে,
এই কারণে তোমার হচ্ছে গিয়ে ওর এন্ট্রপি বাড়তেছে, ব্যাপারটা আসলে সেরকম না। এখানে হচ্ছে গিয়ে যেহেতু টেম্পারেচার ইউজ করে সে একটা ওয়ার্ক ডান করতেছে, সেই ক্ষেত্রে আমরা এন্ট্রপিতে যাচ্ছি। ব্যাপারটা কি আচ্ছা, বুঝতে স্যার। পারছো? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার একটা জিনিসের সাথে আওলায় যাচ্ছি বারবার, যেটা হচ্ছে স্যার ওই হিট তো দিচ্ছি, তো ভিতরে যে ফ্লুইডটা আছে ওইটা স্যার ওই বিভিন্ন স্টেটে ভাগ হয় না, তো ওইটা দিয়ে কি এটা ব্যাখ্যা করা যাবে স্যার? না না, ব্যাখ্যা করা যাবে না। তুমি ওটা ওইটা হচ্ছে গিয়ে তোমার, আমি তোমাকে প্রথমে বলে রাখি থার্মোডাইনামিকের দুইটা পার্ট আছে। আমরা যেটা করছি এটা ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? আর তুমি কিন্তু চলে যাচ্ছ মাইক্রোস্কোপিকে। জি স্যার। তুমি মানে যদি স্যার মাইক্রোস্কোপিকে যাও জি তখন স্যার। কিন্তু তোমার ডিফারেন্টই, সবকিছু ডিফারেন্ট, সবকিছু চেঞ্জ। ওটার সাথে এটা মিলাতে যাবে না, তাহলেই সমস্যা পড়বা। আচ্ছা স্যার, মানে ভাবছিলাম যে ছোট থেকে যদি চিন্তা করি তাহলে স্যার বড়টাও তো মিলার কথা না স্যার? না, সেটা মানে মাইক্রোস্কোপিক বলতে ওইটা বোঝাচ্ছি না। মাইক্রোস্কোপিক মানে অ্যাটমিক বা মলিকুলার লেভেলে আর কি। জি স্যার। মলিকুলার তোমার অর্ডারটা কেমন হচ্ছে, ওটা চেঞ্জটা কেমন হচ্ছে, সেটার কথা বলতেছি। দুইটা তাহলে স্যার ডিফারেন্ট হবে? ডিফারেন্ট মানে কি, কনসেপ্টটা একটু অন্যরকম, ঠিক আছে? এখানে হচ্ছে ওভারঅল সেম সিস্টেম। রেজাল্ট দিবে না স্যার? আবার তুমি সেম রেজাল্ট মানে স্যার ওইটার অ্যানালাইসিস করলে যে আউটপুট পাবো এইটা করলেও সেটা পাবো না ওইটা স্যার? কি বলো, ওইটা কি আর এটা কি, দুটো ডিফারেন্স কি বলো তো? মানে স্যার এইখানে ম্যাক্রোস্কোপিকে তো করছি হচ্ছে স্যার একটা সিস্টেমে গ্যাস ছিল, ওইটার আমি ওটা কি করছে, হিট ইনপুট নিছে, ওইটা নিয়ে এসে ভলিউম বাড়াইছে, কাজ ওয়ার্ক ডান হইছে এইটা। আর স্যার মাইক্রোস্কোপিকে যদি করি তো স্যার ওইটার অ্যাটম গুলা হিট নেওয়ার পরে কতগুলা স্টেটে ভাগ হইছে ওইটা ডিপেন্ড করে সে ওয়ার্ক ডান করছে, ওইটার কথা না, বলতেছিলাম। ওইটা ওইটা মাইক্রোস্কোপি আর ম্যাক্রোস্কোপি এটা না। তুমি যেটা বলছো তোমার জি মাইক্রোস্কোপি স্যার। তুমি যেটা চিন্তা করতেছো, তুমি এটাকে ছোট ছোট ভাগ করে ফেলতেছো সিস্টেমটাকে, তাই না? জি স্যার। না, ওটা ওটা মাইক্রোস্কোপি না। মাইক্রোস্কোপিক হচ্ছে টোটালি হচ্ছে মলিকুলার। মনে করো যে তোমার এখানে যে আমি যে গ্যাসটা নিলাম, ঠিক আছে? তো যে গ্যাসটা আমি নিলাম বা যে তোমার হচ্ছে গিয়ে লিকুইডটা নিলাম বা ফ্লুইডটা নিলাম, তো সেই ফ্লুইডের হচ্ছে গিয়ে মলিকুলার মুভমেন্ট না হবে, মলিকুলার যে তোমার হচ্ছে এনার্জি কত, সেটা ইন্টারনাল এনার্জি কত, সেগুলা এটার সাথে এটা মিলবে না। সেটা জি স্যার। অ্যানালিসিস সম্পূর্ণ ডিফারেন্ট। জি স্যার, এটা বুঝতে হচ্ছে পারছি মোর স্যার। ফিজিক্স, এখানে হচ্ছে মোর ইঞ্জিনিয়ারিং। জি স্যার। জি স্যার, এটা ইঞ্জিনিয়ারিং আর ওইটা ফিজিক্স মেবি স্যার। ঠিক আছে, মোর ফিজিক্স ওখানে তোমার রিলেটেড। জি তো স্যার। সেটার সাথে অ্যানালাইসিস গুলো আর স্যার টোটালি ডিফারেন্ট। জি স্যার। তখন তুমি হয়তো ওই যে কেওটিক জি ডিসঅর্ডার স্যার। এগুলো এগুলো মিল পাবা। আচ্ছা স্যার, আর স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওইটা হচ্ছে স্যার অ্যাডিয়াবেটিক প্রসেস বাদে এনট্রপি কি আর কোনো জায়গায় কনস্ট্যান্ট থাকতে পারে স্যার? এমনি স্যার দেখছি যে থাকে না, কিন্তু স্যার এটা পসিবল কিনা স্যার? এডিয়াবেটিক প্রসেসে না, তোমার হচ্ছে আসলে প্রসেস তোমার হচ্ছে গিয়ে এটা তো একটা কনসেপ্ট, তাই না? যে আমরা হচ্ছে গিয়ে এই চেষ্টা করব জি যে স্যার। এটা এডিয়াবেটিক প্রসেসটাকে এটার জন্য এডিয়াবেটিক প্রসেসে যায়, সেই কারণে হচ্ছে অ্যানালাইসিস করার জন্য করা। তো রিয়েল সিস্টেমে তো কখনোই আসলে এগুলো হয় না, ঠিক আছে? যেমন মনে তার করো মানে তুমি তো স্যার একদম এমন টোটালি, হ্যাঁ বলো। জি স্যার, মানে স্যার তাহলে কি স্যার পসিবল, মানে এমন সিস্টেমও পাবো যেটা অ্যাডিয়াবেটিক না কিন্তু এনট্রপি কনস্ট্যান্ট থাকবে? না, সেটা তো একটা একটা প্রসেস হচ্ছে, তোমাকে বলছে আইসেন্ট্রপিক প্রসেস বলি, ঠিক আছে? আইসেন্ট্রপিক প্রসেসটা যদি রিভার্সিবল হয় তখন সেটাকে বলা হয় এডিয়াবেটিক, ঠিক আছে? তো জি আইসেন্ট্রপিক স্যার। রিভার্সিবল কিভাবে করা হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে রিভার্সিবল করা হলো এবং এডিয়াবেটিক এর যে তোমার হচ্ছে গিয়ে এডিয়াবেটিক হলেই হবে না, রিভার্সিবল এডিয়াবেটিক হতে হবে, দেন তোমার সেটা হবে গিয়ে আইসেন্ট্রপিক, আচ্ছা স্যার। তাই স্যার না? ওই যে আপনি প্রথম ক্লাস বলছি। হুম। জি স্যার। স্যার আপনি প্রথম ক্লাসে বলছিলেন ওই যে হাই গ্রেড কার্বন গুলার এনট্রপি পোর ভলিউম ডিপেন্ডেন্ট। ও, ওটা তো আমার যেটা পাবলিশ হয়েছে রিসেন্টলি, সেই ব্যাপারে কথা বলতেছো? জি স্যার, ওইটাতে তো স্যার এনট্রপি দেখলাম কনস্ট্যান্ট, না না, ওয়াই ইজ এন্ট্রপি ইকুয়াল টু কনস্ট্যান্ট mx না। প্লাস সি। না না, ওই ওই তুমি যদি ব্যাপারের কথা বলে থাকো, ওইখানে হচ্ছে গিয়ে মানে ওটা ডিফারেন্ট জিনিস। ওটা কিন্তু হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস, বুঝছো? ওটার সাথে কিন্তু এটা মিলবে না। তো ওটা জি হচ্ছে স্যার, এই মাইক্রোস্কোপি কারণে স্যার আমি অ্যানালাইসিসে। আওলায় ফেলছি জিনিসটা। হ্যাঁ, ওটার দিকে যাবাই না এখন। আমি জাস্ট তোমাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের থার্মোডাইনামিক্স এর যখন আমরা নিয়ে যখন অ্যানালাইসিস গুলো করি, সেটা হচ্ছে রিসেন্ট কত ভালো পাবলিকেশন করা যায়, আমি সেটার কথা বলছি, ঠিক আছে? জি স্যার।
ওখানে তোমার যেটা ছিল যে আমরা যেটা করেছিলাম সেটা হলো গিয়ে জাস্ট মানে জিজ্ঞাসা যেহেতু করছো এক লাইনে বলি বা সংক্ষেপে বলি, সেটা মূল কনসেপ্টটা হলো গিয়ে আমরা একটা গাইডলাইন দিছি যে হচ্ছে গিয়ে আমরা যদি কার্বনটাকে এভাবে বানাই তাহলে আমরা সেটা দিয়ে একটা যদি সিস্টেম ডেভেলপ করি তাহলে আমরা এখানে খুব ভালো পারফরমেন্স পাবো। ঠিক স্যার আছে, ওই সিস্টেমটা কি রকম হবে স্যার? মানে ওটা প্রসেসের কোনো নাম আছে স্যার? না না ওইটা কি ওই সিস্টেমটা আইসোথার্মাল হবে না এডিয়াবেটিক হবে? না না ওই সিস্টেমটা ওটা তোমাদেরকে পড়াবো পরে। ওটা হচ্ছে গিয়ে তোমার যেমন যে সিস্টেম হচ্ছে আমরা হিট ইঞ্জিনের কথা বলছিলাম, বাট সেটা জি হলো স্যার। গিয়ে তোমার ওই অ্যাডজর্পশন বেসড হিট ইঞ্জিন। ঠিক জি আছে, স্যার। তো সেটা আসলে হচ্ছে গিয়ে কুলিংও হতে পারে হিটিংও হতে পারে। তো সেই সিস্টেমের মধ্যে তোমার হচ্ছে গিয়ে সেগুলো আমরা সাইকেল গুলো পড়বো কয়েকদিন পরে, দেখবো সেখানে এডিয়াবেটিক সাইকেল থাকবে, আইসোথার্মাল সাইকেল থাকবে সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করার জন্য। জি ঠিক স্যার আছে, বুঝতে ওভারঅল যে এনট্রপি যেটা থাকবে, ঠিক আছে, ফুল হোল সিস্টেমটা, জি ঠিক স্যার। আছে। তো আমরা যে সেই এনট্রপি যেটা হবে সেটা কিছুটা ক্যালকুলেশন দেখাইছিলাম মাইক্রোস্কোপিক থেকে বের করে নিয়ে এসে। ঠিক জি আছে, স্যার। তো সেটা ডিফারেন্ট ইস্যু, এটা তোমার সাথে এটার সাথে মিলবে না। জি ওই স্যার। এনট্রপি সেম না আর কি। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কেউ কিছু জিজ্ঞেস বলবা? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এখানেই থাকুক, তারপরে আমরা এখন তাহলে তোমাদের মধ্যে এটা বললা যে মাঝামাঝি কিছু একটা পড়াবো, তাই না? এ বিষয়ে কারো কিছু বলার আছে? নাই? ঠিক আছে, আমার ক্লাস তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে মনে হয়, তাই না নাকি? না স্যার। আমি একটু অগোছালো পড়াচ্ছি, এটা এটা আমার মানে কি বলবো, এটা তো প্রথম দিকের ক্লাস তো। আবার আমি যখন এখানে ছিলাম তখন আমি ক্লাস নিলাম তোমাদের হচ্ছে ইয়ার সিস্টেমে, তো সেমিস্টার সিস্টেমের সাথে আমি এখনো পুরোপুরি আসলে কোপ আপ করতে পারি নাই। তো যাই হোক, এনিওয়ে, তো চেষ্টা করতেছি মানে একটু গুছাই নিতে, হয়তো বা নেক্সট তোমরা পাবা না, পরের বছর থেকে আমি গুছাই ফেলতে পারবো। এখন খুবই অ্যাবস্ট্রাক্ট ভাবে পড়াচ্ছি, কারণ মনে করো যে যখন নওয়াজ যেটা দিয়ে গেছে ওটা আমার কাছে আসলে ভালো লাগেনি, মনে হচ্ছে যে এখানে অনেক গ্যাপ রয়ে গেছে। ইভেন আমি যখন থার্মোডাইনামিক্স এটা শেষ করলাম, যে বললাম থার্মোডাইনামিক পার্টটা শেষ করলাম, আমারও খালি মনে হচ্ছে যে অনেক কিছু বাদ রয়ে গেছে। তো কারণ তারপরেও মনে হলো যে যখন তোমরা পড়বা ক্লাসগুলাতে, বা যখন ভবিষ্যতে যখন তোমার যে মানে তোমরা যাই যে যে যাই করো না কেন, তুমি যেখানে যাও না কেন, অপটিক্সে যাও না কেন, তুমি ম্যাটেরিয়ালে যাও না কেন, থার্মোডাইনামিক পার্ট কখনো না কখনো তোমাদের আসবেই। তখন যেন না ঘাবড়ে যাও যে জিনিসগুলো তো আমি পড়ছিলাম, তো জানি, আর একটু খুঁজে দেখি কি বলছিল স্যার, একটু চিন্তা করি। ঠিক আছে, ব্যাপারটা আর কি এরকম ভাবে থার্মোডাইনামিকটা পড়ানো হয়েছে, কারণ তোমরা যারা মনে করো যে পাওয়ার নিয়ে পড়বা, তোমাদের তো সামনে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, তো তাদের হচ্ছে কি এটা লাগবেই। দেখবা যে তোমার এই সাইকেল সেই সাইকেল, এই আসতেছে সেই আসতেছে, এই অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস, তখন যেন মাথা নষ্ট না হয়ে যায়। তো আমি সেই চেষ্টা করছিলাম যে একদম যেন মোটামুটি একটা ধারণা দিয়ে যাওয়া যায় কিনা, যে এটা কি সেটা কি এরকম আর কি। তারপরে কিছুটা অগোছালো হয়ে গেছে, এটা আসলে মানে আমার ফল্ট। তো এখন হলো নেক্সট হলো তোমাদের মোর অ্যাপ্লিকেশন বেসড সেগুলো আর কি। বেসিক থার্মোডাইনামিক্সটা আমরা একটু এখানে পড়ে গেলাম, যেখানে পড়ে গেলাম যতটুকু বুঝালাম পারলাম। তো তারপরে যখন যে পার্ট গুলো, যখন তোমার থার্মোডাইনামিক্স আরো অংশগুলো আসবে, তখন আমরা সেগুলো আরো ডিটেল পড়ে পড়ে আমরা যাব। ঠিক আছে, তো আমি একটু ক্লাস নিচ্ছি রিল্যাক্সে, তোমাদের হয়তো বা অনেকের সমস্যা হচ্ছে, তো আশা করি সমস্যা খুব কম হবে এরপর থেকে। ঠিক আছে, তাহলে থাকো ক্লাস, তোমার রোজা রেখে আসলে 1.5 ঘন্টা কথা বলা কঠিন, তারপরে বলে ফেললাম। ভালো থাকো, পরের ক্লাসে আমি দিয়ে দিব, কোর্স শেষ হলেই মানে স্লাইড রেডি হলে আমি তোমাদের কবে ক্লাস নিয়ে ওটা দিয়ে দিব। ঠিক আছে, রাখলাম তাহলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।